দেশে করোনা একদিনে ৮,০০০ শনাক্তের রেকর্ড, ১০৪ জনের মৃত্যু। সীমিত লকডাউনের মধ্যেও ফেরিঘাটে ঢল। বৃহস্পতিবার থেকে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি। করোনার কারণে স্থগিত হচ্ছে ইউনিয়ন পরিষদ ভোট। নির্বাচন না হওয়া পর্যন্ত ৪,০০০ ইউনিয়নের দায়িত্ব থাকবেন বর্তমান চেয়ারম্যানরা। ইউনানি ওষুধের নামে অনুমোদনহীন ট্যাবলেট তৈরি করছে একটি চক্র। রয়েছে হার্ট অ্যাটাক ও দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি। বিক্রির জন্য দোকানিকে দিত মোটা অঙ্কের টাকা। ৫ জন গ্রেফতার। এবং জমি নিয়ে বিরোধের বলি হয়ে ২৬ বছর জেলে কেটেছে পিরোজপুরের এক নারীর। কারামুক্ত হয়ে জানালেন, পুলিশ কর্মকর্তার ভয়ভীতিতে চাচাতো বোনকে হত্যার কথা স্বীকারে বাধ্য হন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেশে করোনা একদিনের রেকর্ড ৮,০০০-এর বেশি শনাক্ত হয়েছে। ভারতীয় ধরন শনাক্তের পর থেকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। গত একদিনে সারা দেশে মারা গেছেন ১০৪ জন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এর মধ্যে খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৩৫ জনের। সর্বোচ্চ শনাক্তের হারও এই বিভাগে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাসের রোগীর চাপে বেসামাল হাসপাতালের চিকিৎসা সেবা। সারাক্ষণ অক্সিজেনের জন্য স্বজনদের ছুটোছুটি। আক্রান্তদের শ্বাসকষ্টের অবস্থা ভয়াবহ। উপসর্গ নিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। খুলনায় লাগামহীনভাবে ছুটছে করোনার সংক্রমণ, পাশাপাশি লাফিয়ে বাড়ছে মৃত্যুর সূচকও। গতদিনের মতো সোমবারেও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই অঞ্চলে। মারা গেছেন ৩৫ জন। আবার আর এক জায়গায় নিয়ে গেছিল, সে জায়গায় যে সিট আছে, অক্সিজেন নেই। সকালে আমরা আসছি, এখনো সেরকম কোনো ট্রিটমেন্ট হয় নাই। তারা আসছেই হলো অনেক বেশি খারাপ অবস্থায়, সংকটাপন্ন অবস্থায়। মৃত্যুর মিছিল থামছে না চট্টগ্রাম অঞ্চলেও। একদিনে ১৯ জন মারা গেছেন। শনাক্ত হার ২৮% ঠেকেছে। আইসিইউ আর শয্যা সংকটে বিপর্যস্ত হাসপাতালগুলো। রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় ৭ জন মারা গেছেন। একটা সিলিন্ডার শেষ হয়ে গেলে আবার দেখা যাচ্ছে যে ওই নার্সদেরকে বললে ওটা দিতে ওরা অনেক দেরি করে। আলাদা কোনো ইউনিট বা আলাদা কোনো একটা হাসপাতাল হলে করোনার জন্য খুবই ভালো হয়। উদ্বেগজনক উদ্বেগের বিষয়টা হলো যে আমাদের আসলে আর বেশি ওয়ার্ড নাই যেটা থেকে আমরা করোনা ডেডিকেটেড করতে পারবো। সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন। আর উচ্চ ঝুঁকিতে থাকা সাতক্ষীরায় ৮ ও যশোরে ৫ জনের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে হঠাৎ করেই মৃত্যুর সংখ্যা বাড়ছে কুষ্টিয়া ও ময়মনসিংহে। একদিনে করোনা ও উপসর্গে কুষ্টিয়ায় ৯ ও ময়মনসিংহে মারা গেছেন ৮ জন। এদিকে লাগাম টানা যাচ্ছে না উত্তরের অন্যান্য জেলাগুলোতেও। ২৪ ঘন্টায় রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। আগামী মাসের শুরুতে দেশে আসতে পারে চীনের সিনোফার্ম থেকে কেনা টিকার প্রথম চালান। আর আগস্টের মাঝামাঝিতে কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার বিষয়ে আশাবাদী স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া প্রবাসী কর্মীদের ভ্যাকসিন নিশ্চিত করতে শুরু হয়েছে তালিকা তৈরির কাজ। দেশে কোভিড টিকাদান কর্মসূচি চলমান রাখার বড় ভরসা এখন চীনের টিকা। সিনোফার্ম থেকে পাওয়া উপহারের ১১ লাখ টিকা দিয়ে গত ১৯শে জুন আবারও শুরু হয় প্রথম ডোজের টিকাদান। তবে টিকা কার্যক্রম গতিশীল রাখতে চাই বড় চালান। সে অনুযায়ী শুরু হয় সিনোফার্মের কাছ থেকে প্রতি মাসে ৫০ লাখ করে ১.৫ কোটি টিকা কেনার আলোচনা। কিন্তু দাম প্রকাশ পাওয়ায় মাঝপথেই হোঁচট খায় সে প্রক্রিয়া। তবে বাংলাদেশের দুঃখ প্রকাশে চীন এখন অনেকটাই নমনীয়। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, জুলাইয়ের শুরুতেই আসতে পারে প্রথম চালান। সিনোফার্মের সাথে আমাদের কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে আগামী মাসের প্রথম দিকেই আমরা একটা ভালো অ্যামাউন্টের টিকা আমরা হয়তো পেয়ে যাব। এদিকে টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছিল প্রবাসী কর্মীদের, কিন্তু দৃশ্যমান অগ্রগতি দেখা না যাওয়ায় গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে তাদের ফাইজারের টিকার আওতায় আনতে শুরু হয়েছে প্রক্রিয়া। আমরা একটা তালিকা চেয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, ওনারা যাদেরকে সময় অনুযায়ী দিবেন, আমরা যে টিকাই দিই না কেন তাদেরকে তো একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে টিকাটা সম্পূর্ণ করতে হবে এবং টিকাটা একটা সার্টিফিকেট দিতে হবে। সেটার জন্যে আমরা আইসিটির সাথে কথা বলেছি যাতে কী করে তাদের সার্টিফিকেটটা দেওয়া যায় সেটার ব্যবস্থা নেওয়া। তারা কাজ করছেন এবং আমরাও ঠিক করেছি দ্রুততম সময়ে তাদের টিকাটা দেওয়া শুরু করার জন্য। এদিকে দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া ১৪ লাখের বেশি মানুষ।
এ সংকট কাটাতে কোভ্যাক্সের কাছে অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ চাওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যের মহাপরিচালক। তবে আগস্টের মাঝামাঝি চালান আসার সম্ভাবনা থাকলেও কী পরিমাণ ডোজ আসবে তা নিশ্চিত নয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সীমিত পরিসরে লকডাউনের প্রথম দিনে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটেই রওনা হন গন্তব্যে। একইভাবে ভোগান্তির শেষ নেই অফিস থেকে ফেরার পথেও। এদিকে দূরপাল্লার বাস না থাকার সুযোগে অতিরিক্ত ভাড়ায় যাত্রী পরিবহন করে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এভাবেই ঠাঁই দাঁড়িয়ে অফিসগামী সাধারণ মানুষ। কোনো ব্যক্তিগত গাড়ি বা সিএনজি অটোরিকশা দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন সবাই। গন্তব্যে যেতে স্বাভাবিকের তুলনায় 5 থেকে 10 গুণ ভাড়া হাঁকায় হতাশ হয়ে আবারও অপেক্ষা। সোমবার লকডাউনের প্রথম দিনে রাজধানী তো বটেই, এর আশপাশের এলাকাতেও ছিল নানা পরিবহনের দৌরাত্ম্য। ছিল না শুধু যাত্রীবাহী বাস। তাই স্বাভাবিকভাবেই স্বল্প আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পড়েছেন বিপাকে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও যানবাহন না পেয়ে দুপায়ের উপরে ভরসা রেখেছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বাচ্চা অসুস্থ, তার ঘরে বসে থাকতে পারি না বাচ্চাকে নিয়ে। এই দেশের পাবলিক কয়টা অফিসের ট্রান্সপোর্ট ইয়েটা আছে, সিস্টেম আছে, আমরা কিভাবে যাব? যদি লকডাউন দেয়, পুরো লকডাউন দেয়, অফিসে তাহলে সব বন্ধ করে মানুষ ইয়ে দেবে, কিন্তু অফিস খোলা রাখবে আর লকডাউন দিলে আসলে তো এটা মানে কাম্য না। ফ্যাক্টরি রানিং রেখে রাস্তায় গাড়ি বন্ধ করে তাহলে তো আমাদের ভোগান্তি। বসে ফোনটা বলতেছে আপনি হেলিকপ্টার আসলে আসবেন, অফিস আপনার করতে হবে চাকরি বাঁচাতে হলে। তা আমরা কি চাকরি বাঁচাবো না এখন গভর্নমেন্টের নিয়ম মান্য করবো? এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় অবাধে যাত্রী পরিবহন করতে দেখা গেছে বিভিন্ন ব্যক্তিগত গাড়িকে। গাদাগাদি আর স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঢাকা ছেড়েছেন মানুষ। আমি বগুড়া যাচ্ছি, আমাদের ভাড়া নিচ্ছে 1800 টাকা করে। 8 জনের জায়গায় ওই জায়গায় নিতে হচ্ছে আপনার 16 জন। কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, যেতে হবে না। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় আইন শৃঙ্খলার বাহিনী। ব্যক্তিগত গাড়ি কোনোটাই আটকাবো না, শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির নাম দিয়ে কেউ যেন যাত্রী পরিবহন ভাড়ায় না চালায় সেই ব্যাপারটা আমরা ইনশিওর করছি। আগামী 1 জুলাই ভোর 6টা পর্যন্ত চলবে সীমিত পরিসরে এই লকডাউন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে গতকাল দিনভরই ছিল ঘরমুখী মানুষের ভিড়। ফেরিতে গাদাগাদি করেই দেন পদ্মা পাড়ি, স্বাস্থ্যবিধির নেই কোনো বালাই। মুন্সিগঞ্জ থেকে আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সকাল থেকে জনস্রোত আছড়ে পড়ছে শিমুলিয়া ফেরিঘাটে। জরুরি ও পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ফেরিতে পারাপার হচ্ছেন হাজার হাজার যাত্রী। ঘাটে ফেরি ভিড়লে যানবাহন নামার আগেই হুড়মুড় করে ওঠানামায় ব্যস্ত হয়ে পড়ছে মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীকেও পরোয়া করছেন না তারা। কাজ নাই, থাকার জায়গা নাই, আমি খাবো কি, এই জন্য আমি চলে যাচ্ছি। আমাদের খুব কষ্ট হইতেছে সব দিক দিয়ে আর কি। নিম্ন আয়ের মানুষ 200 টাকা আইছি, 70 টাকার ভাড়া। দূরপাল্লার কোনো বাস নেই, এই জন্য অনেক কষ্ট হয়েছে। সবাই তো দেশে যাচ্ছেই, যে কোনো ওয়েতে না যাচ্ছে। ঘাটে যানবাহনের চাপ ঠেকাতে সিরাজদি খান, শ্রীনগর ও শিমুলিয়ার হিলসা মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও পথে পথে ব্যারিকেড থাকা সত্ত্বেও এত গাড়ি ও মানুষ কিভাবে ঘাটে আসছে, এমন প্রশ্নের উত্তর নেই কারো কাছে। পুলিশে অনেক হয়রানি করতেছে, গাড়ি ভাড়া বেশি লাগতেছে। অনেকক্ষণ আটকানোর পর 50 টাকা দেওয়ার পরে পুলিশ আসছে। একাধিক চেকপোস্ট রয়েছে, এরপরেও দেখা যায় অনেক সময় কিছু কিছু গাড়ি অন্যান্য রাস্তা দিয়ে চলে আসছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে বহরের 16টি ফেরির 15টি চলাচল করছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া এবার কেউ ঘর থেকে বের হতে পারবে না। সোমবার থেকে 3 দিনের সীমিত লকডাউন শেষ হবে বৃহস্পতিবার ভোর 6টায়। এখন কিছুটা শিথিলতা থাকলেও আসছে লকডাউনে কড়াকড়ি থাকবে সব ক্ষেত্রেই। পরিস্থিতি বিবেচনায় কারিগরি পরামর্শ কমিটি 14 দিন শাটডাউনের পরামর্শ দিলেও সরকার চাইছে শুরুতে 7 দিন কঠোরতার পর পর্যবেক্ষণ করতে। গেল বছর প্রথম দফায় 66 দিনের সাধারণ ছুটির মতো এবারও মাঠে থাকবে সেনা, পুলিশ ও বিজিবি। তাদের কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 1 তারিখ ভোর 6টা থেকে আমরা 7 তারিখ রাত 12টা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। ডু গেট মাই পয়েন্ট? একদম খুবই স্ট্রিক্ট ভিউতে, যতটুকু সম্ভব যা দরকার
সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে অথরিটি দেওয়া হয়েছে, বলা হয়েছে যদি কেউ কথা না শুনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে দেশের সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠকে ঠিক করা হবে কঠোর লকডাউনের নির্দেশনায় কোন কোন বিষয় থাকবে। এবার মুভমেন্ট পাস থাকবে না, কেউ বেরোতে পারবে না। বাস্তবায়ন কৌশল অলরেডি এটা গত পরশুদিন আমরা হোম মিনিস্টার সাহেবের সভাপতিত্বে আমরা সবাই বসেছি এবং আগামীকাল না হলে পরশু আবার বসে আরও ডিটেল বলে দেব। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে পাশ হওয়া মহাসড়ক আইন 2021-এর খসড়ায় বলা হয়েছে এখন থেকে দেশের সব এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে যানবাহন চালাতে হবে। যথাসম্ভব হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চলমান বাজেট আলোচনাতেও দেশের সাম্প্রতিক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সাধারণ আলোচনায় হাসানুল হক ইনু বলেন, করোনা মোকাবেলায় সরকার অস্থিরতার প্রমাণ দিচ্ছে। অন্যদিকে বিরোধী দলীয় আইন প্রণেতারা বলছেন, দেশের সবাইকে ভ্যাকসিন দেয়া ও মহামারী থেকে রক্ষার কোনো রূপরেখা নেই প্রস্তাবিত বাজেটে। এদিকে দেশ পরিচালনায় রাজনীতিবিদদের পাশ কাটিয়ে আমলা নির্ভর সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে বলেও ক্ষোভ জানান সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। দেবাশিস রায়ের রিপোর্ট। মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয়, এ দলের শিকড় এদেশের মাটির অনেক গভীরে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণ জেগে উঠলে নাকি আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে গতকাল সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিএনপির অপরাজনীতি এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই দেশের মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না। পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা ভাবে এবং বলে। জনগণের সম্পদ লুণ্ঠনকারী বিএনপি পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত। মির্জা ফখরুল সাহেব কি ভুলে গেছেন তাদের কোন নেতা মুসলেকা দিয়ে লন্ডনে পালিয়েছেন? আমরা বলতে চাই, জনগণ জেগে উঠছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে। জনগণ জেগে উঠেছে বলেই সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপি ভরাডুবি ঘটেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য গোটা রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে দিচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, এই পরিবর্তনে বড় ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন ও বিচার বিভাগ। এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বিকেলে আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ আজকে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পুরো রাষ্ট্রের কাঠামোটাকেই পরিবর্তন করে দিচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই রাষ্ট্রের চরিত্র পরিবর্তন করার ক্ষেত্রে বিচার বিভাগ একটা খুব বড় ভূমিকা পালন করেছে, আর সেই সঙ্গে এখন নির্বাচন কমিশনও একটা বিশাল ভূমিকা পালন করেছে। সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। পিরোজপুরের শতবর্ষী নৌকার হাট। এদিকে ফ্রান্সের হারে হতাশ সমর্থকরা প্যারিসের বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবে প্রিয় দলের জয় দেখতে এসে হারের লজ্জা পাওয়ায় ক্ষুব্ধ অভিব্যক্তি প্রকাশ করেছেন তারা। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছে না ফরাসিরা। ফ্রান্স থেকে লুৎফর রহমান বাবুর প্রতিবেদন। ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে ফ্রান্স ও সুইজারল্যান্ডের খেলায় নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত বাদ পড়তে হলো পরাজয় বরণ করে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। এবারে ইউরো চ্যাম্পিয়নশিপে হট ফেভারিট ফ্রান্স আজকের খেলায় শুরুতেই কিছুটা হোঁচট খেয়ে পড়ে। সন্দেহ ফিরলেও শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারেনি। প্রথমার্ধে খেলা 3-3 গোলে ড্র হবার পর অতিরিক্ত সময়ে খেলা গড়ায়, সেখানেও কোনো ফলাফল আসেনি। শেষ পর্যন্ত তা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। এদিকে খেলাতে যে উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে ফরাসি দর্শক সমর্থকরা এসেছিলেন, খেলা শেষে অনেকটা আক্ষেপ আর ক্ষোভ নিয়েই তারা ঘরে ফিরেছেন। একটা বিজয় নিয়ে ঘরে ফিরবে এমনটাই প্রত্যাশা ছিল, কিন্তু বেলা শেষে দেখা গেল যে অত্যন্ত ভালো খেলার পরেও 3-3 গোলে ড্র, কিন্তু পেনাল্টিতে গিয়ে আমরা
একেবারেই শেষ পর্যায়ে এসে একটা পরাজয়, যেটা মেনে নেওয়ার মতো না। Players were very, very good, but we're very sad and we're just disappointed at the end of the match. So we just have to wait and see who will be the winner. But without it, could have been. It's really sad for France, and I think Switzerland was better than France. And it's sad because we had the best team in Europe, and Benzema, Griezmann, and Mbappe was the best shooter in Europe. So, and we were like world champions. So it's really sad. এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ফ্রান্সকে বিশ্ব রেকর্ড করার কথা থাকলেও শেষ পর্যন্ত পরাজয় বরণ করেই বাদ পড়তে হলো এবারের আসর থেকে। আর তাই কিছুটা ক্ষোভ আর হতাশা জানিয়েছেন দর্শক সমর্থকরা। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনার কারণে কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই খেলা উপভোগ করেছেন ফরাসিরা। প্যারিসের রাস্তায় রাস্তায় ছিল উপচে পড়া ভিড় ছিল রেস্টুরেন্টগুলোতেও। এই অবস্থায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, ইমা, ফ্রান্সে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে। আক্রান্তের সংখ্যা যেমন কমে এসেছে, মৃতের সংখ্যাও কম এসেছে। তারপরেও আমরা দেখছি আজকের ম্যাচে বিপুল সংখ্যক দর্শক যে উপস্থিত হয়েছেন, সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য সুরক্ষা আসলে খুব বেশি মানা হয়নি। করোনা আক্রান্তের সংখ্যা কিংবা মৃতের সংখ্যা কমে আসলেও আপনি জানেন ভারতীয় যে ডেল্টা ভেরিয়েন্ট, সেটি কিন্তু ফ্রান্সের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও হানা দিয়েছে। এই করোনা পরিস্থিতির পাশাপাশি আজকে ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্স সুইজারল্যান্ডের কাছে হেরেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার অফ কমার্সের সভাপতি, এই সাথে অল ইউরোপিয়ান বাংলাদেশ আইএফএর মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই আসলে আপনার কাছে জানতে চাইবো যে এখন তো করোনা আসলে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে, তারপর মানুষ এখন বের হচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্যবিধি মানছেন, আজকে খেলাও তারা ছিল। তো আগে আমরা দেখেছি এরকম পরিস্থিতি হওয়ার পর আবার কিন্তু করোনা ফিরে এসেছিল, এখন আবার ডেল্টা ভেরিয়েন্ট চলছে। সবকিছু মিলিয়ে আপনি আসলে কি দেখছেন? অ্যাকচুয়ালি করোনা যে পরিস্থিতি আমাদের মধ্যে ছিল আজকে সেটা থেকে অনেক দূরে মনে হয়, কিন্তু এখন সবাই যেটা সংক্ষিপ্ত সংখ্যা প্রকাশ করছেন যে এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটা বেশিরভাগই আপনার ফ্রান্সের পার্শ্ববর্তী বা পার্শ্ববর্তী দেশগুলোতে, বিশেষ করে ইউনাইটেড কিংডমে যেটা যেভাবে হানা দিয়েছে, এবং অন্যান্য কিছু দেশে খুব সতর্কতা অবলম্বন করছেন, যেমন জার্মানিতে। ফ্রান্সও কিন্তু সেটাই একই রকম অবস্থা। দক্ষিণ ফ্রান্সের অনেকগুলো এলাকায়, অনেকগুলো অঞ্চলে, প্রভিন্সে সেটা এখন অনেকটা ব্যাপক, এবং এখন যতগুলো টেস্ট হচ্ছে তার অধিকাংশই হচ্ছে এই ভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটা ভারত থেকে আসা অ্যাকচুয়ালি। তার সেই প্রসঙ্গে যে জিনিসটা উল্লেখ করতে হয়, এখনই কিন্তু ফ্রেঞ্চ যে যারা অ্যাডভাইজার, প্রেসিডেন্টের অ্যাডভাইজার, যারা স্বাস্থ্য বিষয়ক অ্যাডভাইজার, তারা কিন্তু ওনাকে সতর্ক করছেন, যদি এইভাবে চলতে থাকে, মেলামেশা চলতে থাকে, এত ওপেনিং মানুষের মধ্যে যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়, এবং সেটা তত মেনটেনের মধ্যে হয় না, এটা কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় আসতে পারে, যেটা আশঙ্কা করছেন। কিন্তু ফরাসি কর্তৃপক্ষ ধারণা করছেন যে ইউরোপিয়ান কাপের মধ্যে কিছু বলা যাবে না, এটাকে চলতে দিতে হবে, এবং অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমরা কিছুটা সাফল্য দিয়ে যেতে চাই, তাহলে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, সেটা যে কোনো মূল্যে হোক। হয়তো আমি যেটা আশঙ্কা করছি, এই আগামী অগাস্টের দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় 15 দিনে অথবা সেপ্টেম্বরের প্রথমে খুব সম্ভবত আবার এসবের রেস্ট্রিকশন চলে আসবে। কারণ এটা অ্যাকচুয়ালি যদিও অনেক ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা খুব অ্যাডভান্স। আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমরা যেটা লক্ষ্য করেছি, যেসব দেশে আসলে ভ্যাকসিনেশন কার্যক্রম কম সেখানে কিন্তু ডেল্টা ভেরিয়েন্টটি আঘাত আনছে, এবং তরুণ সমাজকে কিন্তু এখন এই ডেল্টা ভেরিয়েন্টটি আঘাত আনছে। ফ্রান্সে তো আমার মনে হয় প্রায় 50% কাছাকাছি প্রথম করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই বিষয়টি যদি আপনি একটু বলেন। ফ্রান্সে এরা অনেক ক্ষেত্রে অ্যাডভান্স, দ্বিতীয় যে ভ্যাকসিনটা আছে সেটাও প্রায় 35% দেওয়া হয়েছে, যেটা সবাই আশা করছেন যে যত দ্রুত সম্ভব সেটা দেওয়া সম্ভব হয়। দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ের পরে দ্বিতীয় পর্যায়টা, তারপরেই সম্ভব এক স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করা। সেটা কিন্তু অনেক দিনের ব্যাপার। এখন এর মধ্যে যে আঘাত আসছে সেটা কিন্তু এখন আরেকটু বিস্তৃত হবে, কারণ এই ভ্যারিয়েন্টটা আরেকটু ভয়ঙ্কর, যার পরিপ্রেক্ষিতে একটা জেনারেশন, ইয়াং জেনারেশন, যারা এর মধ্যে ছিলেন না, আজকে তারাও আতঙ্কের মধ্যে আছেন, কিন্তু সরকার সেটা বুঝতে দিচ্ছেন না। সরকার এখন সিদ্ধান্ত নিয়েছেন যে যেভাবে হোক তাদেরকে, জনগণকে আশ্বস্ত রাখতে হবে যাতে অর্থনৈতিক যে কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছিল সেগুলো আবার গতিময় হয়। এবং সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করেছেন আজ সকালবেলায় ভার্সাই প্যালেসে প্রেসিডেন্ট মাক্রো এটা প্রায় 150 জন
বিশ্বব্যাপী যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল তারা এখানে এসেছিলেন এবং তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন। এবং চাইনিজ গভর্নমেন্ট ইতিমধ্যে গাড়ির জন্য যে ব্যাটারি চালিত গাড়ির যে ব্যাটারি সেটার জন্য 2 বিলিয়ন ইউরো খরচ করবেন নর্থ ফ্রান্সের একটা কারখানায়, যেটা হবে পরবর্তী পর্যায়ে গাড়ির যে শুধু ইলেকট্রিক ব্যাটারিতে গাড়ি চলবে সেটারই পূর্বাভাস। এই ক্ষেত্রে মাত্র অনেক ধরনের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন, যাতে অনেক ধরনের বৈদেশিক ইনভেস্টর এই দেশে আসেন, স্পেশালি যারা চাইনিজ বা অন্যান্য দেশের, তাদেরকে আহ্বান জানাচ্ছেন বিভিন্নভাবে এবং তারা আপনি এর পাশাপাশি যদি একটি বিষয় বলেন, দীর্ঘদিন থেকে আপনি রেস্টুরেন্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আপনি জানেন যে অনেক মানুষের কর্মসংস্থান হয় এই সেক্টরে, প্রবাসী বাংলাদেশেরও এই সেক্টরের সাথে রয়েছে। আপনি একটি চেম্বার অফ কমার্সের সাথে যুক্ত আছেন, সরকারের সাথে আপনাদের কি ধরনের কথা হয়েছে বা সরকার আপনাদের কি ধরনের সহযোগিতা করছে বা কর্মসংস্থানের আসলে এখন কি পরিস্থিতি আপনি দেখছেন? দেখুন, এই ব্যাপারটা একটু মানে বোঝার ব্যাপার আছে যে সরকার কিন্তু যেভাবে হোক, আমরা যাই বলি না কেন, আমাদের এই সেক্টর ট্যুরিজম, রেস্টোরেশন, হোটেলরি যেগুলো আছে এই দেশের মূল যে এখানে যারা টুরিস্ট আছে তাদের জন্য যারা নিবেদিত, তাদেরকে অনেক সাপোর্ট করেছেন, অনেকভাবে তাদেরকে সহযোগিতা করেছেন এবং অপেক্ষা করছেন যে মানুষ কিভাবে আবার নতুন করে উদ্দীপনা নিয়ে তাদের ব্যবসা শুরু করবেন। তবে একটা শঙ্কার ব্যাপার আছে এখানে যে সরকার এখনো অনেক ধরনের সহযোগিতা করছেন, কিন্তু এক সময় সেটা করতে পারবেন না, কারণ সরকারের সহযোগিতার একটা লিমিট আছে, যেটা এখনো অব্যাহত আছে, যেটা আস্তে আস্তে যেটা শেষ হবে এবং সবার ভয় সেটা শেষ হলে কি অবস্থা হবে। যখন মানুষ বা সমস্ত ব্যবসাগুলো নিজস্ব করতে চলতে থাকবে, নিজস্ব আয়ে সেটা চলতে পারে, সেই ধরনের ক্ষমতার মধ্যে আসতে হবে, তখন বোঝা যাবে সত্যিকার ভাবে এই সাহায্যগুলো কতটুকু কার্যকর। সেটা এখন অনেকটা করোনা রোগীর যেভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে, এই বিভিন্ন ধরনের এই ব্যবসাগুলোকে অক্সিজেন দিয়ে সরকার চালু রেখেছেন এবং এই অক্সিজেন যদি একদিন ডিসকানেক্ট করা হয় তখন তাদের কি অবস্থা হবে, সেটা একটা শঙ্কার ব্যাপার। কাজী এনায়েতুল্লাহ, এখানে আরো দুইটি বিষয় আছে। একটি হচ্ছে যে আপনি জানেন যে জাতীয় নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হবে, সে সাথে 2024 সাল অলিম্পিক, এই দুইটি বিষয়ে আপনি কি দেখছেন? আসলে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে অলিম্পিকের পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে? আমরা কিন্তু অনেক কথাগুলো শুনছি, বিরোধী দল থেকে বারবার বলা হচ্ছে সরকার যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল বা দরকার ছিল সেগুলো নেয়নি। আপনি আসলে কি দেখছেন? অ্যাকচুয়ালি সে দুনিয়া সব দেশেই বিরোধী দল কোনোদিনই সন্তুষ্ট থাকে না, আর সরকারি দল সবসময় বলে আমরা অনেক ভালো কাজ করেছি। এটা এই দেশেও একই রকম। তবে বলতে হবে যে প্রেসিডেন্ট ম্যাক্রো যেইভাবে এই সমস্যার মোকাবেলা করেছেন সেটা অত্যন্ত বিচক্ষণতার মধ্যে উনি করেছেন এবং জনগণও সেই ব্যাপারে সহযোগিতা পেয়েছেন এবং তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করছেন। তবে একটা জিনিস, যে সবকিছুর একটা শেষ আছে, করোনারও এক সময় শেষ হবে এবং এই সাহায্যেরও শেষ হবে, তখন রিয়েল ইকোনমিটা আমরা বুঝতে পারবো। তো আগামী যেহেতু ইলেকশন, অতএব একটু জনগণ স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারেন যে ইলেকশনের আগে কমপক্ষে কোনো রকম ট্যাক্স বাড়ানো বা কোনো ধরনের ওই ধরনের অর্থনৈতিক উদ্যোগ নেবেন না যা জনগণের কাছে সরকারকে আনপপুলার করে। অর্থাৎ জনগণের কাছে সরকার পপুলার থাকতে চায়। অতএব আগামী মে মাসের ইলেকশন আগ পর্যন্ত আশা করা যায় সরকার ওই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না 2022 সালে, এবং তার আগে যতদূর সম্ভব চেষ্টা করবেন অর্থনীতিকে সচল রাখতে, করোনাকে মোকাবেলা। একই সাথে সরকার তো অভিবাসন নীতি তো কঠোর হচ্ছে, এমনটাও শোনা যাচ্ছে, একটু যদি বলতেন এই বিষয়টা। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে বিশ্বব্যাপী স্পেশালি ইউরোপেও যেটা আমরা অত্যন্ত চরমপন্থী দলগুলো এখন ভালো পপুলারিটি হয়েছে, যেহেতু অনেক ক্ষেত্রেই যারা মানুষ মনে করেন যে এই দেশের নাগরিক বা ইউরোপিয়ান নাগরিক মনে করেন যে এই ক্ষেত্রে যদি আমরা প্রবাসীদেরকে, বিদেশিদেরকে এখানে একটা আসতে নিষেধ করি, বিভিন্ন রকম আইন প্রণয়নের মাধ্যমে তাদেরকে আমরা ঠেকে দিতে পারি, তাহলে হয়তো আমাদের সমস্যার সমাধান হবে। এই একটা জিনিস যারা চরমপন্থী বা উগ্রপন্থী দলগুলো এবং এইভাবে বলার কারণে তারা পপুলার হচ্ছেন, সরকারও সচেতন। অতএব ইউরোপিয়ান ইউনিয়নের যে একটা এগ্রিমেন্ট আছে এই প্রবাসী বিষয়ক, বিদেশি বিষয়ক যে এগ্রিমেন্ট, সেটাকে তারা অ্যাক্টিভ করতে চান, যেটা আগামী বছর ইলেকশনে প্রেসিডেন্ট ম্যাক্রো আশা করছেন সমস্ত ইউরোপিয়ান শক্তিকে এক করে এই বহিরাগত সমস্যার মোকাবেলা করা এবং তাদের যত সুযোগ সুবিধা কমানো যাবে তত তারা অনাগ্রহী হবে। এবং এগুলো অনেক সময় দীর্ঘ বছর আমরা শুনে এসেছি। একটু সত্যিকারভাবে সময়ের সঙ্গে সবকিছুই একটা অ্যাডাপ্টেশনের ব্যাপার আছে। যারা আমরা প্রবাসী, আমাদের তেমন শঙ্কিত হওয়ার কোনো কারণ আমি দেখি না, কারণ আমরা অনেকেই অ্যাডাপ্টেড এবং সময়ের সঙ্গে বিভিন্ন রকম তাপমাত্রা আসে, সেই তাপমাত্রা আমরা সহ্য করার ক্ষমতা আছে। এখনো এই দেশে আমার মনে পড়ে আমি যখন এই দেশে প্রথম আসি তখন মাত্র কয়েকজন লোক ছিলেন, আর এখন হাজার হাজার লোক, 20-25 হাজার লোক এই দেশে বাস করেন। এরাও নানাভাবে এই দেশে এসছেন এবং এই দেশে স্থায়ীভাবে বসবাস করছেন এবং অনেকে নাগরিকত্ব নিয়েছেন। অতএব এগুলো চলতে থাকবে, সরকারও কঠোর হবে, মানুষও আসতে থাকবে। অবশ্য এই কারণেই যে এই দেশগুলো উন্নত, এই দেশগুলোর জীবনযাত্রার মান এত উন্নত যে মানুষ এখানে আসতেই চায়। যারা আমাদের ওই অঞ্চলে বা আফ্রিকায় বিভিন্ন দেশে অনেক
কঠোর পরিস্থিতির মধ্যে আছেন। যাই হোক, এর পাশাপাশি একটু শুনবো যে আজকের যে ফুটবল ম্যাচ, ইউরো চ্যাম্পিয়নশিপে অনেক আশা নিয়ে দর্শকরা আজকে খেলা দেখতে বসেছিলেন। তারা আশা করেছিলেন যে, আপনি জানেন যে হট ফেভারিট এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ছিল এই ফ্রান্স, কিন্তু শেষ পর্যন্ত তারা জয় ধরে রাখতে পারেন। এবং এখন আমরা যেখানে আছি আপনি দেখতে পাচ্ছেন যে অনেক দর্শকরা কিছুটা কিছুটা হতাশা নিয়ে এখানে ঘুরছেন। আপনি আসলে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি আমি বলবো এই দেশে থাকার পরিপ্রেক্ষিতে আমার হৃদয়ের মধ্যে এই দেশের একটা বড় স্থান আছে, এই দেশকে আমরা সাপোর্ট করি। কিন্তু বুঝতে হবে যে অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে যেভাবে অন্ধ করে দেয়। আমাদের সারাদিন রেডিও টেলিভিশনে বলছিল যে আমরা এরপরের ম্যাচটা কিভাবে খেলবো, স্পেনের সঙ্গে যদি আমাদের খেলা হয় আমরা কি করব। আমাদের ওরা 5-3 গোলে জয়লাভ করেছে, আমরা যদি মোটামুটি একটা জয়লাভের মতো একটা পরিস্থিতির মধ্যে থাকি, তারপর আমরা কিভাবে স্পেনের মোকাবেলা করবো। আসলে তারা অনেক আগে এই সুইজারল্যান্ডকে আন্ডার এস্টিমেট করেছেন। এটা কোনোদিনই কিন্তু কাজী আনাতুল্লাহ, এই দলে তো ওয়ার্ল্ড মানে বিশ্বের সেরা তারকা ফুটবলার এমবাপ্পে, গ্রিজমান বা অন্যান্য যারা ছিলেন তারকা ফুটবলাররা ছিলেন, এবং সে কারণে তো দর্শকদের আসলে একটা প্রত্যাশা ছিল যে আজকের ম্যাচে জয়লাভ করবে। অ্যাকচুয়ালি তারকারও কিন্তু একদম পতন আছে। আমি মনে করি এটা সাময়িক ব্যাপার, এটা আপাতত এই পরিস্থিতি, এটা যতটুকু ধারণা আমার যে অতিরিক্ত আত্মবিশ্বাসে যেটা ঘটেছে, আর সেটা অবিসম্ভাবী, আমাদের মানতে হবে। তবে আরেকটা জিনিস মানতে হবে, যতদিন জীবন আছে ততদিন আশা আছে। অতএব আগামীর জন্য আমরা প্রস্তুত হই। আমাদের সামনে অলিম্পিক আসছে 2024 সালে, তারপর ওয়ার্ল্ড কাপ, নানা খেলায় ফ্রেঞ্চরা অনেক ক্ষেত্রে এখন আত্মবিশ্বাসী, কিন্তু ইউরোপিয়ান কাপটা তাদের এত বেশি কনফিডেন্ট তাদের ছিল যে তারা আজকে ব্যথিত, বঞ্চিত, এবং অনেক ক্ষেত্রে বলা যায় তারা খুব বেশি নিজেদেরকে বড় মনে করছিল। অতএব অতিরিক্ত যারা নিজেকে বেশি আত্মবিশ্বাসী ভাবতে পারে একদিন, সেটার যে অপোজিট যে একটা রেজাল্ট হতে পারে, সেইটা এখন তারা নানা দুঃখ বেদনার মধ্যে। আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক দর্শকরা আসলে অনেক হতাশা নিয়ে। আজকে তো আসলে প্যারিসের যে আবহাওয়া বা প্যারিসের যে চিত্র অন্যরকম হতে পারতো। আমরা এখন যেখানে আছি আর্দাত্ত বা আইফেল টাওয়ারের আশেপাশে, এই চিত্রটা আসলে ভিন্ন হতে পারতো আজকে। এই চিত্রটা ভিন্ন হতে পারতো, হয়তো সেই রকম চিত্র না। আজকে তারা দুঃখ প্রকাশ করছে, তাদের বেদনা প্রকাশ করছে। এটা কিন্তু একটা খেলা, এটা খেলা, ইটস এ গেম। অর্থাৎ গেমটা ওইভাবে নিতে হবে। এটা কালকে দেখবেন সকালে সব ভুলে গেছে, 2-1 দিন আলোচনা হবে, তারপর ভুলে যাবে। কারণ এই দেশগুলো সামনের দিকে যায়, খেলাধুলাটাও তার সামনে নিয়ে যায়। তার একদিকে হতাশ হয়, আরেকদিকে আবার আশার সঞ্চার হয়। অতএব এরা এই জিনিসটাকে স্পোর্টিভ মাইন্ডে নেবে, যেটা আমরাও অভ্যস্ত হয়ে গেছি। অর্থাৎ আজকে একটু আমরা রিসেপশন আছে, কালকে আমরা আবার হতাশা থেকে মুক্ত হব এবং সামনের দিকে এগিয়ে যাবো। অতএব সেই একই কথা ফ্রেঞ্চ ভাষায় যেটা আমরা সবসময় বলি, যতদিন জীবন আছে, যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিনই আমাদের আশা থাকবে, আমরা আশা নিয়ে বেঁচে থাকবো। অতএব সামনের দিনগুলো যেন আরো সুস্পষ্ট হয়, আরো শক্তিশালী হয়, আরো আনন্দমুখর হয়, এবং সামনের খেলাগুলো যেন আমাদের জন্য অনেক বেশি আনন্দ নিয়ে আসে, সেটাও আজকে আমাদের প্রত্যাশা। আমরা আসলে আশাবাদী। আরেকটা বিষয় আমরা শেষ করে আগে জানতে চাইবো, আপনি জানেন যে আজকের খেলাও স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য সুরক্ষা সেমনটা মানা হয়নি, এবং সংশ্লিষ্ট যারা অনেকে মনে করছে যে গ্রীষ্মের ছুটির পরে ডেল্টা ভেরিয়েন্ট কিংবা নানান ভেরিয়েন্ট গুলো আসছে, আবার ফ্রান্সে একটি ঢেউ আসতে পারে। আপনি আসলে কি দেখছেন বা কি মনে করছেন? অ্যাকচুয়ালি ঢেউটা কিন্তু এসে গেছে, এটা সাউথ ফ্রান্সে এটা এসে গেছে, সেটা এখনো পুরোপুরি প্রকাশ হয় না। কিন্তু যেহেতু ওই রিয়াকশন, যেটা এত স্ট্রংলি তাদের যে এখানে কনফাইনমেন্ট ছিল, এত স্ট্রং ছিল, সেই ফলাফলটা এখনো আছে। কিন্তু ভ্যারিয়েন্টের যে একটা রিয়াকশন, সেটা ইতিমধ্যে শুরু হয়েছে। সেটা আমি যেটা আগে বললাম, হয়তো জুলাইয়ের সেকেন্ড হাফে অথবা সেপ্টেম্বরে সেটা পুরোপুরি দেখা যাবে। তখন হয়তো আমাদের আবার একটা মাঝারি ধরনের রিকনফাইনমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু এক্সক্লুড করা যায় না, এটা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে এরা সতর্ক জাতি। মেডিকেল যে কনসাইনমেন্ট আছে, মেডিকেল যে একটা তাদের বোর্ড আছে, তারা। কাজী আনাতুল্লাহ, আপনার আলোচনা যদি আরেকটি বিষয় যুক্ত করেন, আপনি জানেন যে বাংলাদেশে এখন আবার লকডাউন দেওয়া হচ্ছে, বাংলাদেশে আবার বেশ সরকার কড়াকড়ি হচ্ছে। এখানকার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে আসলে কিভাবে মোকাবেলা করা যেতে পারে? বাংলাদেশের অনেকগুলো বিষয় আছে, আপনি একজন ব্যবসায়ী হিসাবে বা এখানে দীর্ঘদিন থেকে বসবাস, আপনার অভিজ্ঞতার আলোকে আসলে কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের দেশের লকডাউন এই দেশের লকডাউন এক জিনিস না। আমাদের দেশে লকডাউন হলে তারা কর্মচারীকে বেতন পাবে, মালিক কি তার ক্ষতিপূরণ পাবে, এবং তার যে ট্যাক্স সেটাকে মকুফ হবে, এগুলি প্রশ্ন। অর্থনৈতিক চাকাটা যদি বন্ধ হয়, এই যে ক্ষতিগ্রস্ততা আছে, কতটুকু সরকার সাপোর্ট করবে? এই জন্যই মানুষ হতাশ হবে। দেখবেন একসময় হয়তো তারা এই হতাশার কারণে বাইরে বেরিয়ে আসবে, তারা এইভাবে মানবে না। কারণ আমাদের অর্থনৈতিক উন্নয়নটা হচ্ছে এখন সবচেয়ে বড় সমস্যা এবং কারণ, এবং সেটাই এখন লক্ষ্য রাখতে হবে। এই
করোনা ভাইরাস আমাদেরকে অনেক ক্ষতি করতে পারে, কিন্তু সেই সঙ্গে আমাদের শিক্ষা নিতে হবে যে এই ভাইরাস মোকাবেলায় আমাদের কিভাবে আমাদের অর্থনীতিকে গতিশীল করতে হবে, অর্থনীতি শক্তিশালী করতে হবে, এবং একদিন মানুষের সহযোগিতা করতে পারে সরকার, মানুষের কিভাবে মানুষের কাছে আসতে পারে, মানুষের বিপদের সঙ্গে থাকতে পারে, সেটাও আমাদের আজকে শিক্ষণীয়। কাজী এনায়েতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে ফ্রান্সে করোনা পরিস্থিতির সর্বশেষ কি অবস্থা রয়েছে, এখানকার সরকার কি পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি আজকে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের যে খেলা ছিল, দর্শকরা আসলে কিছুটা হতাশা নিয়ে এখন বাসায় ফিরছেন, তার সর্বশেষ। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ভোরের সময় আরও থাকছে, মহামারীর মধ্যেও কন্টেইনারের পাশাপাশি কার্গো পণ্য হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ 30 লাখ ছাড়িয়েছে। বন্দরে জাহাজ এসেছে 4000-এর বেশি। ইউনানি ওষুধের নামে অনুমোদনহীন শারীরিক উত্তেজনা সৃষ্টিকারী ওষুধ ও ক্যালসিয়াম ট্যাবলেট তৈরি করছে একটি চক্র। যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের নামি দামি ব্র্যান্ডের ওষুধ নকল করে তৈরি করা এসব ওষুধ সারা দেশে বাজারজাতের পাশাপাশি তা প্রেসক্রাইব করতে ডাক্তার এবং রোগীদের কাছে বিক্রির জন্য ওষুধের দোকানিকে মোটা অঙ্কের কমিশনও দিচ্ছে চক্রটি। এ ধরনের ওষুধ সেবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শাকির আহমেদের রিপোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অবস্থিত জেনমার্ক ইউনানি লিমিটেড জনবিচ্ছিন্ন এই ওষুধ কারখানায় ইউনানি ওষুধের আড়ালে তৈরি হচ্ছে শারীরিক উত্তেজনা সৃষ্টিকারী ক্যাপসুল ও ক্যালসিয়াম ট্যাবলেট। এসব ওষুধ তৈরিতে সিলডেনাফিল সাইট্রেট নামের উপাদানের মাত্রাতিরিক্ত ব্যবহারের প্রমাণ পায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, যা সেবনে হার্ট অ্যাটাক ও দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে। ক্যালসিয়াম আইটেমটা তৈরি করার ওদের কোনো পারমিশন নেই। সেক্সের ওষুধ ওইভাবে মার্কেটিং করার কোনো অনুমতি আমাদের ওষুধ প্রশাসন থেকে নেই, শুধু স্পেসিফিক্যালি সেক্সের কথাই বলে বিক্রি করে। চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ওষুধ নকল করে নারায়ণগঞ্জে এসব ওষুধ তৈরির পর চক্রের সদস্যরা নীলক্ষেত ও ফকিরাপোল থেকে স্টিকার বানিয়ে ইচ্ছামতো দাম বসায়। মনমতো দেয়া হয় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ। এটা আসলে সম্পূর্ণ নকল করা হয়েছে, কারণ এটা নারায়ণগঞ্জ থেকে আসে আর গাউসুল আজম মার্কেটে এই লেভেলটা করা হয়। আমরা যাদেরকে দিই তারা মার্কেটিং করে, তারা বিভিন্ন ডাক্তার কাছে দিয়ে লেখায়। প্রতি বোতল ট্যাবলেট তৈরিতে 30 থেকে 35 টাকা খরচ হলেও তা বিক্রি করা হয় 800 থেকে 1100 টাকায়। এসব ওষুধ রোগীদের জন্য প্রেসক্রাইব করতে ডাক্তারদের মোটা অঙ্কের কমিশনও দিত চক্রটি। ভাগ পেত ওষুধ দোকানিরাও। বিদেশি ট্যাবলেট ইম্পোর্টেড ফ্রম ইউএসএ, ইম্পোর্টেড ফ্রম চায়না, এগুলো বলে বলে চালাচ্ছিল এরা। কিছু কিছু ডক্টররা এই ঔষধগুলিকে প্রেসক্রিপশন করার জন্য প্রতিটা প্রেসক্রিপশনের জন্য 200 থেকে 250 টাকা করে তাদের কাছে নিয়ে নিচ্ছে। এই চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ওষুধ সামগ্রীও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মগবাজারে আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় মেলেনি নাশকতার আলামত। পাওয়া গেছে মিথেনের অস্তিত্ব। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কথা জানান পুলিশ মহাপরিদর্শক। তবে প্রকৃত কারণ খুঁজতে মাঠে নেমেছে সিআইডি, র্যাব ও সোয়াট। ভূমিকম্পের মতো প্রথমে তীব্র কম্পন হয়ে বিস্ফোরিত হয় ভবনটি। প্রাণে বাঁচলেও সেই ভয়াবহতা মনে করেই শিউরে উঠছেন অনেকেই। বিস্ফোরণের ভয়াবহতা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে দিনের আলোতে। চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন। মগবাজারের রাখিনীর নামের 3 তলা আবাসিক ভবনটির শুধু কাঠামো দাঁড়িয়ে কোনো মতে। ও চালাতে চাই না গাড়ি, কয়েক না গাড়ি চালাবো না, আমার শরীরটা ভালো লাগে না, টাকা কিস্তি দেবো কিভাবে, তারপরে কয়েক ওই কিস্তির জন্য আর কি নামছে। পরে আসার পরে তো আমরা দেখি সে মারা গেছে। বিকট আওয়াজ, আমরা 4-5 মিনিট তো একেবারে আমাদের বাকরুদ্ধ। এরপরে দেখি আমার 4 তলা বিল্ডিংয়ের পুরা চারিপাশে গ্লাস আর গ্লাস। ঘটনাস্থল জুড়ে সোমবার সকাল থেকে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, সিআইডির ক্রাইম সিন, কাউন্টার টেরোরিজম, বম ডিসপোজাল ইউনিট উপস্থিত হয়ে সংগ্রহ করে আলামত। চলছে জোর তদন্ত। ঘটনাস্থল পরিদর্শন শেষে এই ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা উল্লেখ করে আইজিপি জানান, আবাসিক ভবনটির নিচে তারা পেয়েছেন মিথেন গ্যাসের অস্তিত্ব। ভিতরে এখনো মিথেন গ্যাসের গন্ধ আছে। গ্লাসের
ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। তবে মেলেনি নাশকতার কোনো আলামত। যদিও বিস্ফোরণের কারণ জানতে পুলিশ ও ফায়ার সার্ভিসের 2টি তদন্ত কমিটি কাজ করে যাওয়ার কথা জানান আইজিপি। দেখে মনে হচ্ছে এটা ট্রেমেন্ডাস শক ওয়েভ তৈরি হয়েছে। শুধু গ্যাস লিকেজে এত বড় বিস্ফোরণকে অস্বাভাবিক উল্লেখ করে ভবনের নিচতলার শর্মা হাউসে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে বলে জানায় বিস্ফোরক পরিদপ্তর। স্বাভাবিকভাবে একটা এক্সপ্লোশনের জন্য এত কিছু ক্ষয়ক্ষতি হতে পারে না। এটা আমরা বিগত দিনের আমরা এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি বিভিন্ন জায়গায় তো এরকম হয়েছে। এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। এই বিস্ফোরণের সঙ্গে নারায়ণগঞ্জের গ্যাস বিস্ফোরণের মিল রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখানে যেহেতু বিস্ফোরণেরই একটা আলামতের কিছুটা মিল আছে, তো আমরা ওরকম কিছু একটা অনুমান করছি, কিন্তু কংক্রিটভাবে এখনই আসলে বলা সম্ভব না যে এটা আসলে কি থেকে এক্সপ্লোশনটা হয়েছে। এদিকে বিস্ফোরণের পর থেকে নিখোঁজ রাখিনীরের মালিক। তার মোবাইলটা বন্ধ এবং তার অনেক আত্মীয় স্বজন আসছিল তার খোঁজ করতে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা 7:30টার পর হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয় আবাসিক ভবনটি। বিস্ফোরণ এতটাই প্রকট ছিল যে আশপাশের বিভিন্ন স্থাপনা ও পাশের রাস্তায় থাকা 2টি বাসও ক্ষতিগ্রস্ত হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিস্ফোরণে নিঃশেষ কয়েকটি পরিবারের ভবিষ্যৎ। ঋণের টাকায় কেনা বাস্তব পড়েছেই প্রাণ গেছে আজমেরি বাসের চালকের। হাসপাতালে মারা গেছেন এক কলেজ শিক্ষার্থী ও এক বিপণন কর্মীও। 90 ভাগ পোড়া ক্ষত নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আরও 3 জন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে বিলাপ করছেন সোহাগী বেগম। পাশে শূন্য চোখে তাকিয়ে 9 বছরের মেয়ে মিম। রোববার সন্ধ্যায় মগবাজারে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন সোহাগীর স্বামী আবুল কাশেম। 2 বছর আগে ঋণ নিয়ে কিনেছিলেন আজমেরি বাস, চালাতেন নিজেই। এখনো পরিশোধ হয়নি ঋণের সেই টাকা। এখন কি করব আল্লাহ জানে, আমি তো কিছু কইতে পারি না, আমার তো কোনো পথ নাই, আমি তো কোনো পথ পাইতেছি না। চিকিৎসা করতে মগবাজারে গিয়েছিলেন কবি নজরুল কলেজের অনার্সের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মী স্বপন মিয়া। দুজনই ওই বিস্ফোরণে প্রাণ হারান। মা বাবা আর স্ত্রী সন্তান নিয়ে বাস করতেন স্বপন। হঠাৎ মৃত্যুতে দিশেহারা বাবা নুরুল ইসলাম। আমার যে ছেলের বলতেছে যে আমার টাকা পয়সা না, আমার স্বামী লোকের মাধ্যমে সে লাস্ট বলছিল যে আমার মার একটা ফোন দেন, তোর এই নাম্বারটা দেওয়ার পরে আর সে কোনো কথা বলতে পারে নাই। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে চিকিৎসাধীন 5 জনের মধ্যে 3 জনেরই পুড়ে গেছে 90%। 3 জনেরই অবস্থা খুবই মারাত্মক, 90% বার্ন, ইনহেলেশন ইনজুরি, আইসিইউতে রাখা হয়েছে, কেউই শঙ্কামুক্ত না। এদিকে বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে চাকরিতে যোগদান, অতঃপর বিয়ে। স্ত্রী আর 2 বছরের কন্যা সন্তানকে নিয়ে বেশ ভালোই কাটছিল জয়পুরহাটের রুহুল আমিন নোমানের। কিন্তু রোববার মগবাজারে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় যেন সবকিছুই শেষ হয়ে যায়। একমাত্র ছেলেকে হারিয়ে এখন দিশেহারা তার বাবা মা। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। একমাত্র ছেলের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কোনো সান্ত্বনাই থামাতে পারছে না মা রহিমা বেগমের বুকফাটা আর্তনাদ। রোববার রাজধানীর মগবাজারের ভয়াবহ বিস্ফোরণ কেড়ে নিয়েছে তার একমাত্র ছেলে নোমানকে। মগবাজার চৌরাস্তায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন নোমান। প্রতিদিনের মতো কাজ শেষে অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথেই এই দুর্ঘটনায় নিহত হন তিনি। এখন আমি কি করব না করব, আমার কাছে সব অন্ধকার। দুপুরে আমার বাবা বলতেছে মা, তা আমি বলতেছি কি বাবা হঠাৎ করে তুমি কোথায়? তো আমি অফিসে। আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন, তার আত্মা যেন শান্তি পায়। একমাত্র সন্তান ছিলেন তিনি, আমাদের সবাই মানসিকভাবে বিপর্যস্ত। ছোটবেলা থেকেই লেখাপড়া আর খেলাধুলায় পারদর্শী নোমানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না সহপাঠীরাও। সে খুবই ভালো ছেলে ছিল, আমাদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে সে খুব ভালোভাবে মিশত। অবশ্যই বাসায় যাওয়ার সময় এই দুর্ঘটনায়, আকস্মিক দুর্ঘটনায় সে নিহত হয়েছে। আমরা পরের দিন সকালে সেটা জানতে পারছি। সচেতন নাগরিক সমাজের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই প্রতিনিয়ত রাজধানীতে এমন দুর্ঘটনার শিকার হন দেশের বিভিন্ন জেলার মানুষ। যথাযথ পদক্ষেপ গ্রহণ করে না কেন? আমরা প্রতিনিয়ত দেখতেছি এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। এ ঘটনার যেন সামনে না ঘটে
এবং এই জন্য আমরা সিটি কর্পোরেশন এবং তৎসংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকটে আমরা আকুল আবেদন জানাই। 2 বছরের নোহা বাবার কোলে চড়ে আর ঘুরে বেড়াতে পারবে না কোনোদিন। বাবার সাথে তোলা এই ছবিগুলোই এখন একমাত্র সম্বল ছোট্ট এই শিশুটির। সময় সংবাদ, জয়পুরহাট। আবাসিক ভবনে দেদারসে বসছে দোকান রেস্তোরাঁ, নেই ভারী যন্ত্রপাতির সক্ষমতা যাচাইয়ের বালাই। এ কারণে রাজধানীর ভবনগুলো যেন সুপ্ত বোমা। তদারকি বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মগবাজারের মতো প্রাণঘাতী বিস্ফোরণের পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন ও ম্যানহোলের বিন্যাস পরিকল্পনা মাফিক না হলে দুর্ঘটনা ঠেকানো যাবে না। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। গত বছরের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের তল্লাই মসজিদে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারায়। এবছরের 24শে এপ্রিল একই এলাকার একটি ফ্ল্যাটে ঘটে গ্যাস বিস্ফোরণ। এর আগে গত 13ই মার্চ গাজীপুরের কাশিমপুর ভূঁইয়াপাড়া এলাকায় ঘটে একই ঘটনা। এছাড়া গত বছর রাজধানীর আফতাবনগরে একটি ফ্ল্যাটে 6 মাসের ব্যবধানে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান বাবা ও ছেলে। এ ধরনের দুর্ঘটনার সবশেষ ভয়াবহ দৃষ্টান্ত মগবাজারে ভবনে বিস্ফোরণ। একের পর এক এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাণিজ্যিক ও আবাসিক ভবনের গ্যাস লাইন, ম্যানহোল সিস্টেম ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় নিয়মিত তদারকির তাগিদ দিলেন ফায়ার সার্ভিসের এই সাবেক কর্মকর্তা। রাজুক এবং সিটি কর্পোরেশন সমস্ত ঢাকা শহরের বাণিজ্যিক ভবন বা আবাসিক বলেন তাদেরকে কিন্তু কর নিয়ে থাকেন, তাদেরকে লাইসেন্স দিয়ে থাকেন, তাদেরকে অনুমতি দিয়ে থাকেন। তো ডেফিনেটলি তাদেরকে এটার কিন্তু জবাবদিহিতার ইয়েতে নিয়ে আসতে হবে। অসতর্কতায় রাজধানীর বিভিন্ন বহুতল ভবন বোমার মতোই ভয়ঙ্কর হয়ে উঠছে জানিয়ে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক বলেন, মারাত্মক দুর্ঘটনা ঠেকাতে এখনই হতে হবে তৎপর। ঢাকা শহরে এখন যেটা আছে ঝুঁকি বলবো যে গ্যাসের লাইন অরক্ষিত অবস্থা আছে, তারপর সুয়ারেজ লাইন, ইলেকট্রিক্যাল লাইন সবগুলো কিন্তু ঢাকা উন্নয়নের সাথে সাথে কিন্তু এগুলো সঠিকভাবে কিন্তু রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আর যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু এই দুর্ঘটনা কিন্তু আবার হতে পারে এবং সেই জন্যই কিন্তু একটা ভয়াবহ রূপ দিতে পারে ভবিষ্যতে। তদারকির পাশাপাশি জনসচেতনতাও এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমাবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিনের ব্যবহারের নানা সামগ্রী প্রাণঘাতী হয়ে উঠছে পরিবারের ছোট্ট সদস্যটির জন্য। অভিভাবকদের অসতর্কতা ও দুষ্টুমির ছলে শিশুর মুখ হয়ে শ্বাসনালীতে আটকে ভয়াবহ যন্ত্রণার কারণ হচ্ছে হিজাব পিন, সেফটি পিন, খেলনা সামগ্রীর অংশবিশেষ, এমনকি ওষুধও। এমনটা হলে আধুনিক চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা ও দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতায় শিশুদের পড়তে হয় মহাবিপদে। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল আলম নয়ন। হাসপাতালের বিছানায় মায়ের সঙ্গে আনন্দ আর দুষ্টুমিতে সময় কাটছে নুহার, অথচ কদিন আগেও ছিল জীবন মরণের সন্ধিক্ষণে। মায়ের ভুলের মাসুল গুনতে হয় 6 বছরের এই ছোট্ট শিশুটিকে। ঘটনার সূত্রপাত গত 14ই মে। মায়ের হিজাব পিন মুখে নিয়ে খেলার এক পর্যায়ে তা চলে যায় নুহার শ্বাসনালীতে। আমি উঠালে দাঁড়াই রয়েছি, ওর পিছনে দিয়ে একটা সুই নিয়ে আসি, মুখে করে নিয়ে আসছে, ওই সুইটা হাসতে হাসতে গিলি ফেলায়। এভাবেই কেটে যায় 16টি দিন। এক পর্যায়ে কিছু শারীরিক সমস্যা দেখা দিলে এক্স-রে রিপোর্টে ধরা পড়ে সুইটি। ঘটনার 1 মাসের মাথায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রঙ্কোস্কোপির সাহায্যে ফুসফুস থেকে বের করে আনা হয় সূচালো প্রাণঘাতী ধাতব পদার্থটি। ম্যাডাম আমার মেয়ের পিনটা সহজে 10 মিনিটের ভিতরে বের করছে। প্রায় একই পরিণতির শিকার 8 বছরের শিশু মাদিহা। তবে খেলার ছলে নয়, ওষুধ খেতে অনীহাই কাল হয়েছে শিশুটির। অ্যান্টিবায়োটিক ওষুধটা দেওয়ার পরে ও খাইতে চায় নাই, পরে আমি জোর করে দেওয়াতে ওর গলা আটকে গেছে। পরের দিন সকাল থেকে ওর বুক ব্যথা। চিকিৎসক বলছেন, অসতর্কতায় যে কোনো বয়সী মানুষেরই ঘটতে পারে এমন দুর্ঘটনা। ভুল ক্রমে অন্য কিছু শ্বাসনালীতে চলে যায়, তো বড়রা যেটা করে এটা একটা বডি রিফ্লেক্স, যে কাশি দিয়ে ওটা বের করে দেয়। কিন্তু বাচ্চাদের সেই ম্যানেজটা করতে পারে না, অতি সহজে তাদের ওখানে ঢুকে যায়। সন্তান লালন পালনে অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার পাশাপাশি সরকারি হাসপাতালে আধুনিক সেবা চালুর দাবি চিকিৎসকদের। তসবির দানা, সেফটি পিন, হিজাবের পিন, তার কাটা, তো এই জিনিসগুলি অবশ্যই বাচ্চাদের কাছ থেকে সবসময় দূরে রাখতে হবে। সামান্য অসাবধানতা বা অসতর্কতা শিশুর জীবনকে ফেলে দিতে পারে ঘোর সংকটে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিশুর এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে বিকল্প নেই অভিভাবকদের সচেতনতার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে স্থগিত করা হচ্ছে 4000 ইউনিয়নের নির্বাচন। ইসি বলছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ধাপগুলো নিয়ে সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধিরাই ইউনিয়নগুলোর দায়িত্ব চালিয়ে যাবেন বলে
নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। বিস্তারিত বেলায়েত হোসেনের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনের পরেই দেশের সবচেয়ে বড় নির্বাচন ইউনিয়ন পরিষদের ভোট। সবশেষ 2016 সালের প্রথম দিকে 5 ধাপে অনুষ্ঠিত হয় 4,500 ইউনিয়ন পরিষদের নির্বাচন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 4,100টিরও বেশি ইউপিতে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করে স্থানীয় সরকার বিভাগ। এরই মধ্যে প্রথম ধাপে গত 21 জুন 204টি ইউপিতে নির্বাচন সম্পন্ন করে ইসি। গেল কয়েকদিনে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়ায় বাকি প্রায় 4,000 ইউপির নির্বাচন স্থগিত রাখতে কমিশনকে চিঠি দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। না করার অনুরোধ তো একটা আইনের ভিত্তিতে করতে হবে, সেই আইনটাই আমরা উদ্ধৃতি দিয়ে করবো আর, কারণ যেহেতু নির্বাচন করার মতো এই মুহূর্তে পরিস্থিতি নাই, আমরা তো সরকারের আদেশ নির্দেশের বাইরে গিয়ে কোনো এই জন্য নির্বাচনের জন্য আমরা বলতে পারবো না। নির্বাচন কমিশনও বলছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে কোনো ইউপিতেই ভোটের আয়োজন করা হবে না। কমিশন এই মুহূর্তে ইউপি নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করছে না। তফসিল ঘোষণার যে কার্যক্রমগুলো সেটাও সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে যদি নির্বাচন করার মতো উপযোগী পরিবেশ তৈরি হয় বাংলাদেশে। সিটি কর্পোরেশন কিংবা পৌরসভায় সময় মতো নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। তবে ইউপির ক্ষেত্রে এ ধরনের কোনো স্পষ্ট বিধান নেই। স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, ভোট না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশে দায়িত্ব পালন করে যাবেন বর্তমান জনপ্রতিনিধিরা। একটা আদেশ দিয়ে সে অসুবিধা দূরীকরণের জন্য একটা দীর্ঘমেয়াদী আমরা পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা হয়তো ইউনিয়ন পরিষদ বর্তমান যেটা ইউনিয়ন পরিষদ আছে সেটাকে আমরা কাজ করে চালাবার অনুমতি দিতে পারি। ইউনিয়ন পরিষদ ছাড়াও স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচনও আপাতত স্থগিত থাকবে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন ও তার পরিবারের 8টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে তার স্ত্রী, মা ও বোনের অ্যাকাউন্ট রয়েছে। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে বলে জানিয়েছে দুদক। এদিকে হাজারবার তদন্ত করলেও কোনো দুর্নীতি পাবে না বলে দাবি করেছেন সাবেক মেয়র। দায়িত্ব ছাড়ার পর সাইদ খোকনের নামে আসতে থাকে একের পর এক দুর্নীতির অভিযোগ। দোকান বরাদ্দের নামে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে 35 কোটি টাকার একটি মামলাও হয় আদালতে। মামলাটি তদন্ত করছে পিবিআই। আর অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। এরই অংশ হিসেবে সাইদ খোকনের 3টি প্রতিষ্ঠান, স্ত্রী, মা ও বোনের 8টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করা হয় আদালতে। তাতে সায় দেন আদালত। দুদক আইনজীবী বলছেন, এই অ্যাকাউন্টগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে যে ট্রানজ্যাকশনগুলো আনইউজুয়াল, সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, সাইদ খোকন, ওনার মা, ওনার বোন, ওনার স্ত্রী যে বা ওনাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যে সাসপিশিয়াস ট্রানজ্যাকশনগুলি পাওয়া গেছে সেটা আদালতে জব্দ করার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। আদালত সন্তুষ্ট হয়ে জব্দ করার নির্দেশ দিয়েছে। সাবেক মেয়রের দাবি, 1 পয়সাও দুর্নীতি করেনি তার পরিবার। আমার কিংবা আমার পরিবারের 1 পয়সারও কোনো অবৈধ সম্পদ কিংবা অবৈধভাবে অর্জিত কোনো অর্থ সম্পত্তি আমাদের নেই। দুদক হাজার হাজার লক্ষ কোটি বার তারা তদন্ত করুক, তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। দুদক যেন কারো খেলার পুতুল হিসেবে কাজ না করে তারও অনুরোধ করেন সাইদ খোকন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 2.5 টাকা 9-6 অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন মুক্তিযোদ্ধা ওবায়দুল আলম আকন। জেল খেটেছেন 2 মাস। ঘটনাটি এরশাদ সামরিক সরকারের আমলের। 39 বছর পর এসে বাতিল হলো এই সাজা। সরকারকে বুঝিয়ে দিতে বলা হয়েছে তার বেতন ভাতার পুরো টাকা। সর্বোচ্চ আদালতের এই রায়ে খুশি মুক্তিযোদ্ধার পরিবার। বললেন, হজে যাওয়ার পাশাপাশি এতিম শিশুদের জন্য কোরআন শিক্ষার প্রতিষ্ঠান খুলতে চান তিনি। 1982 সালে কুষ্টিয়ায় পাট সম্প্রসারণ সহকারী ছিলেন মুক্তিযোদ্ধা ওবায়দুল আলম আকন। মাত্র 2.5 টাকা বেশি দরে পাটের বীজ বিক্রির কথিত অভিযোগে চাকরি যায় তার। জরিমানা করা হয় 1000 টাকা, জেল হয় 2 মাসের।
চাকরি হারিয়ে জেল খেটে ফিরে যান পটুয়াখালী। এজন্য তার পরিবারকে সহ্য করতে হয়েছে সামাজিক নানা বঞ্চনা। খুব কষ্ট হয়, কারণ এলাকাতে যখন আমরা বড় হওয়ার পরে যখন হাঁটি তখন বলে যে এই ওই যে যাচ্ছে 2-2.5 টাকার অভিযোগে বাবার চাকরি গেছে, ঠিক আছে, এর ছেলে যাচ্ছে। মানে একটা আমাদের অনেক কলঙ্ক বহন করতে, আজকে হয়তো কলঙ্ক মুক্ত হইলাম। দেশের সর্বোচ্চ আদালত এরশাদের আমলের সকল আদেশ বাতিল করলে তিনি শুরু করেন আইনি যুদ্ধ। সাজা বাতিল এবং বেতন ভাতা পেতে মামলা করেন হাইকোর্টে। তার পক্ষেই রায় দেন আদালত। আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে। ৩৯ বছর পর আদালতের এই রায়ে খুশি মুক্তিযোদ্ধা আকন। আমরা সবাই তো সংকুচিত ছিলাম, বেশি আনন্দিত হয়েছি, এত আনন্দিত ভাষায় প্রকাশ করা যায় না। আমার মনের আনন্দ ধরিয়ে রাখার মতো পর্যায়ে না। বাবা মা এই টাকা দিয়ে হজ করতে যাবে নেয়াইত, ঠিক আছে, আর আমাদের গ্রামে কোনো বাড়িঘর নাই, কিচ্ছু নাই, একেবারে ভাঙ্গাচুরা। আমরা একটা সুন্দর একটা বাড়ি করব। 2012 সালে অবসর নেওয়ার কথা ছিল তার। সে হিসেবে বেতন, বোনাস, পদোন্নতি মিলে প্রায় 1.5 কোটি টাকা সরকারের কাছে পাচ্ছেন তিনি, যা দ্রুত পরিশোধ করার দাবি তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। খাদের কিনারে থাকা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং আবারও সচল করার সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। পিকে হালদার কাণ্ডে বন্ধের পথে ছিল প্রতিষ্ঠানটি। উচ্চ আদালতের এই আদেশে স্বস্তি ফিরেছে হাজার হাজার বিনিয়োগকারীর মধ্যে। পিপলস লিজিং সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে 3.5 কোটি টাকা নিয়ে লাপাত্তা পিকে হালদার। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পিপলস লিজিং। পিকে কাণ্ডে এ প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করেছে তারা পড়েন চরম বিপাকে। খাদের কিনারে থাকা পিপলস লিজিং অবসানের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু হাল ছাড়েনি দেশের উচ্চ আদালত। বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শোনার পরে অনারেবল কোর্ট ডিসাইড করেছেন যে পিপলস লিজিং এখন রিভাইভ করা হলো। সো দেয়ারফর এখন যেটা হচ্ছে যে ওয়াইন্ডিং আপ প্রসিডিংস আর পিপলস লিজিং এর এগেইনস্টে হচ্ছে না। এখন পিপলস লিজিং পুনরুজ্জীবিত হলো। এখন এটা পুনরুজ্জীবিত হওয়ার সাথে সাথে অনারেবল কোর্ট আরো বলেছেন যে উনি একটা বোর্ড করে দিবেন। প্রথমে এ প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পরিশোধ করেনি তাদের দাঁড় করানো হয় কাঠগড়ায়। আদালতের চাপে একে একে পরিশোধ করতে থাকেন ঋণের টাকা। অন্যদিকে 2 শতাধিক বিনিয়োগকারী পিপলস লিজিং পুনরুজ্জীবিত করার আবেদন করেন। সোমবার তাতে সম্মত হন উচ্চ আদালত। বিচারপতি আইনজীবী সমন্বয়ে গঠিত একটি বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে খাদের কিনারে থাকা এ প্রতিষ্ঠানকে টেনে তুলতে। একটা অর্গানাইজেশন যদি পুরোপুরি লিকুইডেট করে ফেলা হয়, তাহলে তো যারা ডিপোজিটর তারা শুধুই 1 লাখ টাকা মাত্র পাবে। এটা তো একেবারেই ফেয়ার না। আমাদের একটাই দাবি, আমাদের প্রাপ্য টাকাগুলো যেন আমরা অতি দ্রুত ফেরত পাই। উচ্চ আদালতের সিদ্ধান্তে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। পিপলস লিজিং নিয়ে তোড়জোড় হলেও যার কারণে প্রতিষ্ঠানটি পথে বসলো, সেই পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি নেই। শুধু ইন্টারপোলের রেড নোটিশ জারি করেই দায়িত্ব সেরেছে সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাপজোক করে অবশেষে বসতে শুরু করেছে ঢাকার আশপাশে নদীর সীমানা পিলার। তবে স্থানীয়দের অভিযোগ, দখল করা অংশে কোনো স্থাপনা উচ্ছেদ করেনি বিআইডব্লিউটিএ। আর নদী কমিশন বলছে সব সংস্থা ছাড়া বিআইডব্লিউটিএ পিলার বসাতে গেলে পুরোপুরি নদী দখলমুক্ত নাও হতে পারে। মাহমুদ রাকিবের রিপোর্ট। নদী ঘেঁষা জায়গায় বসছে স্থায়ী সীমানা পিলার। পিলার চিহ্নিত করবে কোনটি নদীর জায়গা আর কোনটি মাইশা বিদ্যুৎ কেন্দ্রের জায়গা। মূলত নানা জটিলতা শেষে নদী কমিশনের পরামর্শ অনুযায়ী এই এলাকায় বসানো হচ্ছে সীমানা পিলার। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। সে ভট করে আপনার পাওয়ার হাউস তৈরি করেছে, ওটা না ভেঙে উল্টা সীমানা পিলার দিয়ে ওটাকে বৈধ করে দেওয়া হচ্ছে। নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান বলছেন বিআইডব্লিউটিএ এককভাবে পিলার বসাতে গেলে মাপজোকে সমস্যা হতে পারে। আমার পেছনে থাকা এই বড় টাঙ্কিটিও ভেঙে দিয়েছিল বিআইডব্লিউটিএর উচ্ছেদকারী দল, অথচ তা থেকে এখন আরও নদীর দিকে এসে এই নতুন স্থায়ী সীমানা পিলার বসাচ্ছে সংস্থাটি। তাহলে প্রশ্ন আসতেই পারে, কোনটি ভুল, উচ্ছেদ অভিযান নাকি এই নতুন সীমানা পিলার? তখন আসলামুল হক সাহেব নিজে উপস্থিত ছিলেন, কোনো কোনো জায়গায় হয়তো হতে পারে, কিন্তু এখন যে আমরা পিলার বসাচ্ছি নদী কমিশনের নির্ধারিত পিলার বসানোর জায়গা, সেগুলো আমলে নিয়েই আমরা কাজ করছি। বিআইডব্লিউটিও মাপ তো সঠিক বলে এটা মেনে নেওয়া যাবে না। এটা তো হাইকোর্টের যে আদেশ, সেই অনুসারে বলছে সবাই মিলে যাবে। সেখানে রাজুক থাকতে হবে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থাকতে হবে। ওরা তো একা মাপলে হবে না। নৌ প্রতিমন্ত্রী বলছেন বাকি অংশ উদ্ধারের দায়িত্ব রাজুকের, আর রাজুক বলছে উদ্ধারে শিগগিরই তৎপরতা শুরু হবে। আমাদের যতটুকু কাজ এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। রাজুকের বা ড্যাবের জমি
উদ্ধার করা আমাদের দায়িত্ব না। সরকারের উচ্চ পর্যায়ে থেকে যদি অনুমতি পাওয়া যায় সেক্ষেত্রে রাজুক আইন অনুযায়ী তার জলাধার পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 2020 সালে মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নদীর জায়গা দখল করা অবৈধ অংশ উচ্ছেদ করতে এসে ব্যাপক তোপের মুখে পড়তে হয়েছিল বিআইডব্লিউটিএকে। তবে শেষ পর্যন্ত কিছুটা হলেও প্রশ্নবিদ্ধভাবে এই এলাকার নদীর স্থায়ী সীমানা পিলার বসাচ্ছে সংস্থাটি। যদিও স্থানীয়রা বলছেন এত কিছুর পরেও নতুন করে আবারও নদীর সীমানা পিলারের মধ্যে এই সারি সারি বাঁশ পুঁতে নদীর জায়গা পুনরায় দখলের চেষ্টা করছে মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। করোনার মধ্যেও কন্টেইনারের পাশাপাশি কার্গো পণ্য হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। অর্থ বছর শেষ হওয়ার আগেই কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ 30 লাখ ছাড়িয়েছে, আর কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে 11 কোটি মেট্রিক টনের বেশি। অন্যদিকে বন্দরে জাহাজ এসেছে 4000-এর মতো। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2020-21 অর্থ বছরের শুরুতে লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জ ছিল, কিন্তু বছর শেষ হওয়ার আগে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে 3 লাখের বেশি। একইভাবে অন্তত 1 কোটি মেট্রিক টন বাড়তি কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে এই বন্দরে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি খুবই সন্তোষজনক এবং আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকলে সামনের দিকে আমরা আরও এগিয়ে যাবে। বন্দরের জাহাজ আসার ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হয়েছে। বিভিন্ন আমদানি পণ্য নিয়ে বন্দরের জাহাজ এসেছে 4002টি, যা গত অর্থ বছরের তুলনায় 238টি বেশি। এখন পর্যন্ত এটা করোনাকালে আমরা ধরে রাখতে পেরেছি, যেটা আমাদের দেশের জন্য বিরাট একটা সাফল্য বলে আমি বলতে পারি। একদিকে দেশে 50টির বেশি মেগা প্রকল্পের যন্ত্রপাতি আসছে, আর করোনার মাঝে পুরোদমে সচল রয়েছে দেশের গার্মেন্টস শিল্প। এতে আমদানি রপ্তানি বাণিজ্য সচল থাকার পাশাপাশি বন্দরে প্রবৃদ্ধি বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সব মিলে আমি মনে করি যে বন্দরের সক্ষমতা পৃথিবীর অন্যান্য দেশের সাথে সঙ্গতি রেখে চলছে। তবে বাংলাদেশ যে দ্রুতগতিতে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা উন্নত বাংলাদেশ হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে এটার প্রতিফলন। গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে 28 জুন পর্যন্ত বন্দর সংশ্লিষ্ট 1202 জন করোনায় আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে 28 জনের। পৃথিবী জুড়ে করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়ে শাটডাউন দেওয়া হয়েছিল ছোট বড় সব বন্দর। একমাত্র চট্টগ্রাম বন্দরে ছিল অনেকটা ব্যতিক্রম। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে ক্ষণিকের জন্য এই বন্দর বন্ধ রাখা হয়নি। তার সুফল মিলেছে কন্টেনার হ্যান্ডেলিংয়ে এই রেকর্ডের মাধ্যমে। দ্বিতীয় এবং তৃতীয় ঢেউতেও পুরোদমে সচল রয়েছে এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। পরিকল্পিত বিনিয়োগে বেশ খানিকটা এগিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। স্বীকৃতিও মিলেছে বারবার। প্রথম কোনো ব্যবসায়িক সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের 2021 লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে বিজিএমইএ। তবে পণ্যের উপযুক্ত দাম আদায়ে উদ্যোক্তারা এখনও অনেকখানি পিছিয়ে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বিনিয়োগের মতো দাম আদায়েও কৌশলী হতে হবে তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সবুজ কারখানা স্থাপনে বরাবরই এগিয়ে বাংলাদেশের পোশাক খাত। এরই মধ্যে পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি দেয়া সংস্থা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ পেয়েছে 143টি কারখানা, যার 41টিই সর্বোচ্চ মানের প্লাটিনাম সনদ। শিল্প ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ 100 কারখানার 39টি গড়ে উঠেছে কৃষি প্রধান বাংলাদেশের শিল্পমুখী অগ্রযাত্রায়। ওভেন, নিট ও টেক্সটাইল এই 3 ক্যাটাগরির শীর্ষ 3টি কারখানাও রয়েছে বাংলাদেশে। এসব কারণে সম্প্রতি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের 2021 লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে বিজিএমইএ। সবুজ কারখানা করার কারণে ক্রেতাদের কাছ থেকে আমরা কোনো বিশেষ মূল্য সুবিধা পাই না, তথাপি পণ্য উৎপাদনকারী হিসাবে আমাদের কারখানাগুলো তাদের দায়িত্বের জায়গা থেকে তাদের কাজটা করে যাচ্ছে। পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে যদিও খরচ বাড়ে 30%, কিন্তু তাতে বাড়ে বাজার দখলের সুযোগও। তবে নিজেদের অদূরদর্শিতার কারণে এর সুফল মিলছে না বলে জানান উদ্যোক্তারা। বায়ারদের দিক থেকে আনইথিক্যাল এবং আনফেয়ার প্রাইস দেওয়া, এটা আমরা মনে করি অন্যায়। তো এই অন্যায়টাকে আরও সুযোগ করে দিচ্ছে আমাদের একটা অসম প্রতিযোগিতা। রাতারাতি কিন্তু এত বড় একটা কোয়ান্টিটি মাল অন্য কোনো দেশ থেকে নেওয়ার
বায়ারদের সুযোগ হবে না। এই জিনিসটা আমাদের মাথায় যতদিন না আসবে ততদিন আমরা কিন্তু এই আনহেলদি কম্পিটিশন করতেই থাকবো এবং নিজেদেরকে আমরা মারতে থাকবো। করোনার কারণে সংকুচিত হয়ে পড়েছে তৈরি পোশাকের বিশ্ববাজার, যার প্রভাব থাকবে দীর্ঘ সময়। তাই উপযুক্ত দাম আদায়ে উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী হওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। অন্যান্য দেশের সাথে আমাদেরকে আসলে কম্পিটিশন করেই চলতে হবে। সেখানে এটা একটা সার্টিফিকেশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। আপনি কিভাবে এই জিনিসটাকে উপস্থাপন করবেন সেটিও কিন্তু আসলে অনেক সময় দাম নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা পালন করে। বিজিএমই এর তথ্য অনুযায়ী লিড সনদ পাওয়ার অপেক্ষায় রয়েছে আরো প্রায় 500 কারখানা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের মধ্যেও শিমুলিয়া ঘাটে যাত্রী চাপ বেড়েই চলেছে। বিধিনিষেধ উপেক্ষা করে ফেরিতে যাত্রী পারাপার চলছে। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। ইমা, এই রাজধানী ঢাকা ছেড়ে যাওয়া কিন্তু বন্ধ হয়নি, জনস্রোত যেন চলছেই। মনে হচ্ছে কোনো ঈদের আগে যেভাবে মানুষ ছুটছে গ্রামে, সেভাবে কিন্তু ছুটছে। আমি যদি আপনাকে একটু দেখাতে পারি যে এইমাত্র একটি ফেরি ছেড়ে গেল এই 2 নম্বর ঘাট থেকে, ফেরি শাহপরান। সেই শাহপরানে যে কিভাবে লোকজন উঠেছে সেই মুহূর্তটা কিন্তু একটু আগেই হয়ে গেছে। তারপর আপনারা দেখছেন যে ফেরিটি ছেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু যানবাহনের ফাঁকে ফাঁকে কোনো তিল ধারণের জায়গা নেই। সেখানে কিন্তু নারী, পুরুষ, শিশু একেবারে গায়ের উপরে গা লাগিয়ে তারা ফেরিতে উঠেছেন এবং ফেরিতে জায়গা না হয় ফেরির পাশে যে রেলিং আছে, রেলিংয়ে ঝুলে আছেন শত শত মানুষ। এবং এই পরিস্থিতি কিন্তু এই যে সকাল থেকে দেখছেন, এটি গেলকাল যেমন ছিল আজকে কিন্তু আরো বেড়ে গেছে। এবং 1 তারিখ থেকে, যে 1 জুলাই থেকে যে সর্বাত্মক লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এই জনস্রোত যেন আরো বেড়ে গেছে। এবং শুধু সাধারণ মানুষ এভাবে যে পার হচ্ছে নদী তাই নয়, এই ঘাটে কিন্তু শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সেই লাইনও কিন্তু দীর্ঘ হচ্ছে। এখানকার যে এই শিমুলিয়া বাংলা বাজার ফেরি রুট, সেখানে 16টি ফেরি রয়েছে বহরে, 16টি 15টি চলাচল করছে। কিন্তু রাত দিন এই ফেরি পারাপার করেও কিন্তু এই লোকজন কমিয়ে আনা যাচ্ছে না এবং যানবাহন কিন্তু লাইন কমানো যাচ্ছে না। এবং এই করোনার সংক্রমণ ঝুঁকি যেখানে এরকম ভয়ঙ্কর রূপ নিয়েছে, সেই অবস্থায় লোকজনের এত যে গাদাগাদি ভিড়, সেটি কিন্তু নানা রকম চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দেয় করোনা সংক্রমণের জন্য। এবং প্রতিদিন যে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়ছে, লোকজন মারা যাচ্ছে, এদের দেখে কিন্তু সেই আতঙ্ক আমাদের কাছে মনে হচ্ছে না। তারা বলছেন যে বাড়িতে পৌঁছানো হচ্ছে তাদের টার্গেট। রাজধানী ঢাকায় কাজকর্ম নেই, তাদের অফিস বন্ধ হয়ে গেছে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কোথায় থাকবেন, কোথায় খাবেন সেই পরিস্থিতি নেই। গ্রামে গেলে একটা অন্তত ব্যবস্থা হবে, এরকমটাই বলছেন তারা। এবং নানা রকম অজুহাতে কিন্তু তারা এই বাড়ি ফেরার চেষ্টা করছেন। এবং রাস্তাঘাটে যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড কিন্তু এই সকালে যখন আমরা এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা এখানে আসি, তখন কিন্তু পথে যে ব্যারিকেড গুলো থাকে সেগুলো আমরা দেখিনি। মানে একটা ঢিলে ঢেলে অবস্থা বিরাজ করছে। এবং এই ঘাটে কিন্তু এখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই। এগুলো তদারকি করবার যাদের দায়িত্ব, তাদের কিন্তু আমরা দেখছি না। কিন্তু লোকজন গণপরিবহন না থাকবার কারণে আমরা দেখছি বেশিরভাগ লোকজন আসছেন পিকআপ ভ্যানে করে বা ট্রাকে করে, সেখানে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে কিন্তু তারা আসছেন। এবং প্রচুর সিএনজি অটোরিকশায় ভরে গেছে, সেগুলো কিন্তু ঢাকা থেকে আসছেন। এবং সেখানে কিন্তু 1 গুণ 2 গুণ নয়, 3, 4, 5 গুণ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এবং এই অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু বিড়ম্বনার মধ্যে মানুষ আসছেন। এবং এই 10.5 কিলোমিটার যে পদ্মার নৌ রুট রয়েছে, সেটি পাড়ি দেবার জন্য দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছেন। কারণ এখানে স্পিড বোট, লঞ্চ, অন্যান্য সকল নৌযান বন্ধ থাকবার কারণে কিন্তু একমাত্র বাহন এখন ফেরি। সেই ফেরিতে যেখানে যানবাহন থাকে যে খোলা আকাশের নিচে, সেখানে কিন্তু এই ড্যাকের মধ্যে দাঁড়িয়ে অমানবিক ভাবে এই শিশু, নারী সহ সকলে এই ফেরি পার হচ্ছেন। এবং এই কখনো বৃষ্টি, কখনো রোদ, এই অবস্থায় কিন্তু তারা এই পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। এবং আপনারা জানেন যে গেল 12 মে এরকম গাদাগাদি ভিড়ে যে প্রচন্ড গরমে 5 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে, সেই 12 মের স্মৃতি কিন্তু এখনো অনেকের মধ্যে আছে। তারপরেও কিন্তু আপনারা দেখছেন যে ফেরিটি কিভাবে এখান থেকে ছেড়ে গিয়েছে। এবং
এই চিত্র কিন্তু অন্যান্য ঘাটেও আছে এবং আমরা যেটি মনে করছি যে এখানে যে অমানবিক একটা পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিটি কিন্তু দেখভাল করা বা এটাকে নিয়ন্ত্রণ করবার যে পদক্ষেপ সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি না। একই সঙ্গে কিন্তু এই যে শিমুলিয়া ঘাট যে এই ঘাটে যে প্রতিদিন গড়ে তাই বন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী 50,000-এরও বেশি লোক যাতায়াত করে, সেখানে কিন্তু এই সময়টায় অনেক বেশি মানুষের যাতায়াত, লাখো মানুষের যাতায়াত তারা অবস্থান করেন, কিন্তু সেখানে কিন্তু তেমন কোনো রকম সুযোগ সুবিধা না থাকায় তাদের বিড়ম্বনা বাড়ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ। ইমা, লকডাউনের মধ্যেও ঘরমুখী মানুষের যাত্রার খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সারা দেশে যখন করোনা সংক্রমণ জেলাভেদে 35 থেকে 40 ভাগে পৌঁছেছে, তখন পার্বত্য জেলা রাঙামাটিতে সংক্রমণের হার 7%। জনগণের সচেতনতার পাশাপাশি প্রশাসনিক তৎপরতায় সংক্রমণের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাঙামাটির প্রতিনিধি হেফাজত সবুজের তথ্য ও চিত্রের রিপোর্ট। ৬,১১৬ বর্গ কিলোমিটারের রাঙামাটি দেশের বৃহত্তম জেলা। তবে সবশেষের শুমারি অনুযায়ী লোকসংখ্যা মাত্র ৬ লাখ। শুধু তাই নয়, কোভিড সংক্রমণ প্রতিরোধে শীর্ষ জেলার একটি। বনরূপা কাঁচা বাজারে প্রতিদিন ভিড় করেন কয়েক হাজার মানুষ। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলেও সচেতনতা থেকেই মাস্ক পরেন সবাই। ওষুধ, মুদি, কাপড় কিংবা সবজি বিক্রেতারাও মাস্ক ছাড়া বসেন না দোকানে। গণপরিবহনেও মানা হয় স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা মেনেই যাত্রী পরিবহন করা হয়। জনসাধারণের পাশাপাশি প্রশাসনও প্রতিদিন সকাল বিকাল মোবাইল কোর্ট পরিচালনা করছে। শুধু মোবাইল কোর্টই নয়, আক্রান্ত ব্যক্তির বাড়ি চিহ্নিত করে টাঙিয়ে দেওয়া হয় লাল পতাকা। প্রশাসনের কঠোর নজরদারি, দ্বিতীয় যেটি সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়া। আমাকে নিজে রক্ষা করতে হবে, এই জন্য আমি মাস্ক পরি। মানুষের স্বাস্থ্য সচেতনতা ও সঠিক আইসোলেশনে এই সফলতা দাবি সিভিল সার্জনের। যারা রোগী আছে তাদেরকে আমরা হোম আইসোলেশনে রাখছি, পাশাপাশি তাদের সংস্পর্শে যারা আসছে, কন্ট্যাক্টে আসছে, তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে রাখছি। জনগণের পাশাপাশি প্রশাসনের তৎপরতায় সংক্রমণের হার নিয়ন্ত্রণে বলে দাবি জেলা প্রশাসকের। রাঙামাটির জনসাধারণ তারা নিজেরা সচেতন বলেই আজকে আমরা সম্ভব হয়েছে আমাদের পক্ষে এই সংক্রমণটাকে নিয়ন্ত্রণে রাখা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বর্তমানে হাসপাতালে 4 জন আর হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 89 জন করোনা রোগী। জেলায় আক্রান্তের হার 1,637 জন আর মোট মৃত্যু 19 জনের। সময় সংবাদ, রাঙামাটি। ভোরের সময় আরও থাকছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স বাড়ানোয় ক্ষুব্ধ নগরবাসী, কোনো রকম যাচাই বাছাই না করার অভিযোগ। চাচাতো বোনকে হত্যার অভিযোগে শিশুকাল থেকেই 26 বছর জেল খেটেছেন পিরোজপুরের পেয়ারা আক্তার। আর কারামুক্ত হয়েই জট খুললেন হত্যা রহস্যের। জানালেন তৎকালীন পুলিশ কর্মকর্তার ভয়ভীতিতে বোনকে হত্যার কথা স্বীকার করেন 5ম শ্রেণীর পেয়ারা। জমি নিয়ে চাচার সাথে বিরোধের বলি হয়েছেন তিনি। কথার সত্যতা মিললে কারাভোগের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি সুশীল সমাজ ও সিনিয়র আইনজীবীদের। এদিকে ভুক্তভোগীর জীবনের বাকি দিনগুলোর দেখভালের দায়িত্ব নিয়েছেন খোদ জেলা প্রশাসক। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। স্কুল থেকে থানায় নিয়ে যায়, নিয়ে আমার শিখাইয়ে দেয়, ভয়ভীত করে যে তুমি বলবা যে স্বাস্থ্য বোন পানিতে ফালাই দিয়ে আমি স্কুলে চলে এসেছি। পিরোজপুরের মঠবাড়িয়ার পেয়ারা আক্তারের জীবন কাহিনী যেন সিনেমার গল্পকেও হার মানায়। জেলখানার 4 দেয়ালে বন্দি থেকে পেরিয়েছে শৈশব, কৈশোর ও যৌবন। 38 বছরের জীবনের 26 বছর কাটিয়েছেন কারাভোগ করে। দারোগা শেখানো কথাই বারবার বলছি, না হয় আমার বাড়িতে ফিরাইয়া নেবে না। 1995 সালে 5ম শ্রেণীর ছাত্রী ছিলেন পেয়ারা আক্তার। চাচাতো বোনকে পানিতে ফেলে হত্যার অভিযোগে স্কুল থেকে পুলিশ নিয়ে যায় থানায়। ভয়ভীতি দেখিয়ে তাকে বুঝানো হয় আদালতে স্বীকার করলে মুক্তি পেয়ে যাবে। শিশু পেয়ারার পুলিশের আশ্বাসে স্বীকার করায় সাজা হয় 30 বছরের। স্বাধীনতার 50 বছর উপলক্ষে 4 বছর দণ্ড মওকুফ করেন বরিশাল জেলা প্রশাসক। জেল থেকে বের হয়েও দিন পার করছেন দুশ্চিন্তায়, কিভাবে কাটাবেন জীবনের বাকি দিনগুলো। আমার তো তদবির করার লোক ছিল না। আমি বরিশাল কেন্দ্রীয় কারাগারে আমি 26 বছর পর খাটতে বের হয়েছি।
বের হওয়ার পরে আমি এখন বাড়িতে চলে গেছি। বাড়িতে আমার কেউ নাই, শুধু আছে আমার একটা মা বুড়া। তার কথা সত্যি হলে এই ২৬ বছর জেলে থাকার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি সুশীল সমাজ ও সিনিয়র আইনজীবীদের। মানসিক চাপে আছে, এখনও সে সেই দুর্বিষ জীবনের কথা ভুলতে পারছে না। সেহেতু তাকে আমার মনে হচ্ছে কিছুদিন মার কাছে থাকা উচিত। যে সমস্ত কর্মকর্তারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। ভয়ভীতি দেখিয়ে যে তার বক্তব্য আদায় করেছে তা যদি সত্যি হয়ে থাকে, অবশ্যই ওই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নিতে পারে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জমি ঘর দিয়ে সহায়তা সহ পেয়ারার সব দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। ২৬ বছর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা তাকে এখন তার যে বাকি জীবন, সেই জীবনে আমরা তার সাথে থাকতে চাই। ২% দলিল সহ, কবুলিয়ত সহ এবং একটি ঘর উপহার দেব। চলতি বছরের ১০ জুন জেল থেকে মুক্ত হন পেয়ারা আক্তার। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে হোল্ডিং ট্যাক্স বাড়ানোয় নগরবাসী চরম অসন্তুষ্ট। তাদের অভিযোগ, কোনো রকম যাচাই বাছাই না করেই বাড়ানো হয়েছে ট্যাক্স। তবে সিটি মেয়র বলছেন বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে, আর তার আগ পর্যন্ত ট্যাক্স গ্রহণ ও রিভিউ বন্ধ থাকবে। হোসেন আলীর তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। নগর ভবনের রেজিস্টারে নিজেদের নামের পাশে বর্ধিত করের অঙ্ক দেখে চোখ ছানাবড়া বাড়ির মালিকদের। এ নিয়ে বিরাজ করছে তীব্র ক্ষোভ। সবচেয়ে বেশি ক্ষুব্ধ সিটিতে নতুন অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দারা। হোল্ডিং ট্যাক্সে তো আমাদের আগে যা ছিল এখন তো আরো দ্বিগুণ আসছে। পূর্বে যখন ছিলাম তখন আমাদের কোনো কর ছিল না, সিটি কর্পোরেশন হওয়ার পরে আমাদের কোনো সুযোগ সুবিধাই নাই। ট্যাক্স বাড়ানো হয়, আমি মনে করি যে এটা নাগরিকদের জন্য অনেক কষ্টের। কোনো ড্রেন নাই, কোনো রাস্তা নাই, ঘাট নাই, তারপরেও ট্যাক্স আছে প্রতিবারই বাড়ি। সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বলছেন, নিয়ম মেনেই নির্ধারণ করা হয়েছে হোল্ডিং ট্যাক্স। বর্তমানে 3 টাকা যেটা সেটা 2 টাকা ছিল, এবং বর্তমানে যেটা কাঁচা 1 টাকা সেটা 50 পয়সা ছিল। এভাবে পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রেটগুলো নির্ধারণ করে তারপরে অ্যাসেসমেন্টটা করা হয়েছে। তবে সিটি মেয়র বর্ধিত করের বিষয়টি পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন। এটি পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু হ্রাস করা যায় সে ব্যাপারে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে সেটা প্রকাশ করব। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হোল্ডিং সংখ্যা ৭২,৬২১টি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ময়মনসিংহে ত্রিশালের পাইকারি মাছের বাজার সকাল থেকে বেচাকেনায় জমজমাট। দূর দূরান্ত থেকে পাইকাররা মাছ কিনতে আসেন এখানে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন, ত্রিশালের পাইকারি মাছের বাজারে ভোর থেকেই মানুষের পদচারণায় মুখরিত হয়ে থাকে। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে যে সমস্ত পাইকাররা এই ত্রিশালের মাছের বাজার থেকে মাছ কিনে নিতে আসেন, তারা বেশ আগেভাগেই চলে আসেন এবং সাথে সাথে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে যারা মাছ চাষ করে থাকেন তারাও মাছ নিয়ে আসেন। আমি যদি একটু বলি যে এই এলাকাটি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বেশি মাছ চাষ হয় এই ময়মনসিংহের ত্রিশাল এবং পার্শ্ববর্তী ভালুকা উপজেলাতে, এবং ত্রিশালে প্রচুর বাণিজ্যিক মাছের খামার রয়েছে এবং এই মাছের খামার থেকেই মানুষজন এই বাজারকে কেন্দ্র করে এই অঞ্চলের যে বাণিজ্যিক মাছের খামার রয়েছে তা তাদের যে বেচাকেনা সেটি গড়ে ওঠে, যার কারণে এই বাজারটিতে প্রতিদিনই প্রচুর পরিমাণ মাছ এখানে আমদানি হয়ে থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রলিতে করে এখানে বেশ কিছু মাছ নিয়ে আসা হয়েছে। এরকম ট্রলি, পিকআপ, ভ্যান সহ বিভিন্ন যানবাহনে করে ভোর থেকেই এই আড়তে মাছ চলে আসে এবং এখানে বিভিন্ন এলাকা থেকে যারা মাছ সংগ্রহ করতে বা যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা এখানে আসেন এবং এখান থেকে মাছ সংগ্রহ করে আমরা যতটুকু এইখানকার ব্যবসায়ী এবং আড়তদারদের সাথে কথা বলে জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই মাছের আড়ত থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, ভালুকা এবং আশপাশের ময়মনসিংহের বিভিন্ন এলাকা সহ এবং ঢাকায় এখান থেকে মাছ নিয়ে যাওয়া হয় এবং এখান থেকে যারা পাইকার আছেন বিভিন্ন এলাকা থেকে তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যান এবং নিজ নিজ এলাকায় নিয়ে মাছ বিক্রি করে থাকেন। তো এখানের যারা মাছ চাষি এবং আড়তদার আছেন তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে
গত দুদিন আগেও এই ত্রিশালের পাইকারি মাছের বাজারে মাছের দাম বেশ ভালো ছিল, কিন্তু এই লকডাউন শুরু হওয়ার পর থেকে মাছের দাম নিম্নমুখী। অর্থাৎ গতকালকের যে বাজার ছিল সেই বাজার অনুযায়ী কথা যদি আমরা বলি, যে এর আগের দিন যে মাছগুলো বিক্রি হয়েছিল তার থেকে কেজি থেকে 10 থেকে 20 টাকা কম বিক্রি হয়েছে। এবং এখানকার যারা ব্যবসায়ী বা আড়তদার আছেন তারাও বলছেন যে এই লকডাউন শুরু হওয়ার পর থেকে মাছের যে আমদানি সেটিও কমেছে এবং পাইকারও বিভিন্ন এলাকা থেকে আসতে পারছে না। বিশেষ করে যানবাহন বন্ধ থাকার একটা প্রভাব, গণপরিবহন বন্ধ থাকার একটা প্রভাব এখানে পড়েছে, যার কারণে দূর দূরান্ত থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এখানে আসতেন তারা আসলে ঠিক সেভাবে এখানে আসছেন না, যার কারণে এখানকার মাছের দামও কিছুটা কমেছে। পাশাপাশি যারা ব্যবসায়ী আছেন তারাও এই মাছের যে বাজারে যে মাছ আনার যে তৎপরতা বা পরিমাণ সেটিও অনেকটা কমে গেছে বলে এখানকার যারা আড়তদার এবং ব্যবসায়ীরা জানিয়েছেন। আমি যদি একটু বলি, এটি হচ্ছে যে এই বাজারটিতে প্রতিদিন গড়ে 50 থেকে 60 লাখ টাকার মাছ বেচাকেনা হয়ে থাকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে আসেন, এসে তাদের যে মাছের যে সংগ্রহ সেটি তারা এখান থেকে করে থাকেন এবং তারা এখান থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। এবং এখানে পাইকাররা যদি সঠিকভাবে আসে এবং আসার পরে পাইকারের আনাগোনা বেশি থাকলে এখানে মাছের দামও বেশ ভালো থাকে। এবার বেশ কয়েকদিন যাবতই মাছের বাজার ভালো ছিল, যার কারণে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা এখানে এসে তাদের যে পছন্দ মতো যে মাছ সেই মাছগুলো তারা কিনতে পারেন। কিন্তু এখন ব্যবসায়ী কিছুটা কম আসার কারণে তাদের সমস্যা হচ্ছে এবং যারা ব্যবসায়ী আছেন তারা যে প্রকৃত যে দাম বা আজ থেকে প্রায় 3-4 দিন আগে যে দামটি পেতেন সেই দামটি আসলে তারা এখন পাচ্ছেন না। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ত্রিশালের মাছের বাজার থেকে সর্বশেষ। ময়মনসিংহের ত্রিশালে পাইকারি মাছের আড়তের মাছ বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। পয় নিষ্কাশনের নালা খুলে দেওয়ার দাবিতে রংপুর নগরের পার্কের মোড়ে ঢাকা কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। সোমবার রাত 9:30টায় নগরীর 28 নম্বর ওয়ার্ডের পার্কের মোড়ে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। অবরোধের কারণে মহাসড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে 7 দিনের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা চালুর আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। পরে রাত 10:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, পার্কের মোড়ে অবস্থিত স্থানীয় এক ব্যক্তির জমির উপর দিয়ে শ্যামাসুন্দরীর খালের মুখে পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল। সম্প্রতি ওই ব্যক্তি পানি চলাচলের মুখ বন্ধ করে দেয় স্থানীয় বিভিন্ন বাড়ি ও মেসে পানি ঢুকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে স্থানীয়রা। তবে জমির মালিক পক্ষের দাবি, রংপুর সিটি এবং স্থানীয় কাউন্সিলরের নির্দেশেই তারা পানি চলাচলের মুখ বন্ধ করে দেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। যোগাযোগের চেষ্টা করে মেয়রকে পাওয়া যায়নি। বাংলাদেশ বিমান বাহিনীর ৭৮তম বাফা কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোরের বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া, পিবিএসএম, এভিএসএম, ভিএম এডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে ক্যাডেটদের মাঝে পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন তিনি। এবার একজন নারী অফিসার ক্যাডেট সহ মোট 28 জন অফিসার ক্যাডেট কমিশন পেয়েছেন। করোনা তৃতীয় ধাপের সংক্রমণে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। সংক্রমণ রোধে তৃতীয় দফা লকডাউন, কারফিউ আর কঠোর স্বাস্থ্যবিধির পরও নিয়ন্ত্রণে আসছে না আক্রান্তের সংখ্যা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। তৃতীয় দফায় করোনার বিস্তার রোধে নতুন করে 14 দিনের লকডাউন আর রাত্রিকালীন কারফিউ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। জোহান্সবার্গ, গাউটেং সহ কয়েকটি প্রদেশের সংক্রমণ মারাত্মক হওয়ায় বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি, সীমিত করা হয়েছে বার, রেস্টুরেন্টে বেচাকেনা।
নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত স্থানীয় ও প্রবাসীরা ব্যাপক হারে আক্রান্ত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। করোনা তৃতীয় ধাপে সংক্রমণ আগের চেয়ে অনেক গুণ বাড়ছে। আমরা বাংলাদেশিরা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি, এমনকি অনেক মারাও যাইতেছে, আমরা অনেক আতঙ্কিত আছি। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাচলের সতর্কতার আহ্বান জানিয়েছেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি নেতারা। প্রাণঘাতী করোনার তৃতীয় দফার তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা। সংক্রমণের বিস্তার রোধে কয়েক দফা লকডাউন আর সরকারের কঠোর স্বাস্থ্যবিধিতেও সংক্রমণ আর মৃত্যুর মিছিল বাড়তে থাকায় চরম আতঙ্কে নিয়েই বসবাস করছেন দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ৮ বছর পর মুমিনুল হকের নেতৃত্বে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড দল। বাবুলের মধ্যে থাকায় বিমানবন্দরে তামিম, মুশফিক, তাসকিনদের জন্য ছিল বাড়তি নিরাপত্তা। এদিকে যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৩ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে আবারও পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। মুমিনুল হকের নেতৃত্বে প্রথম দফায় ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড রওনা হয়েছে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। তবে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে। করোনার কঠিন সময়ে বাবুলের মধ্যে রয়েছে ক্রিকেটাররা, তাই তো ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে তামিম, মুশফিক, মুমিনুলদের জন্য ছিল বাড়তি নিরাপত্তা, যেখানে লাল সবুজ পতাকা নিয়ে প্রিয় ক্রিকেটারদের বিদায় জানাতে এসেছিলেন টাইগার সমর্থকরা। যদিও দলের ফ্লাইট ভরে থাকলেও বিমানবন্দরে ক্রিকেটাররা আসেন পর্যায়ক্রমে। শুরুতেই ইয়াসির রাব্বি, আবু জায়েদ রাহি ও লিটন কুমার আসেন। এরপর বিসিবির টিম বাসে আসেন পেসার এবাদত, শরীফুলরা। আরেক পেসার তাসকিনকে দেখা যায় তার বাবার সঙ্গে। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ, সোহান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও অধিনায়ক মুমিনুল হক বিমানবন্দরে আসেন। বাবুলে থাকায় এদিন গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি ক্রিকেটাররা। এদিকে ছুটিতে থাকা দলের কোচিং স্টাফরা নিজ নিজ দেশ থেকে জিম্বাবুয়েতে যোগ দেবেন দলের সঙ্গে। সদ্য নিয়োগ পাওয়া স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাতের সঙ্গে দলের দেখা হবে কাতারের দোহায় ট্রানজিটে। ঢাকা থেকে হারারে পৌঁছানোর পর মাত্র একদিন কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ দলকে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে আগামী ৭ জুলাই। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। শেখ দীপু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেট দলের জন্য কোচ কিভাবে নিয়োগ হচ্ছে, কোন প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে, দলে কারা কারা থাকছেন, কারাই বা বাদ পড়ছেন, ক্রিকেট অপারেশনস ভাইস চেয়ারম্যান হয়েও কিছুই জানেন না বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, এমনটাই অভিযোগ তার। তাই তো একহাত নিলেন অপারেশনস চেয়ারম্যান আকরাম খানকে। সেই সঙ্গে বরাবরই বিসিবির বিদেশ থেকে কোচ আনারও সমালোচনা করেন সুজন। ক্রিকেট বোর্ডে দ্বন্দ্বের সুর, অগোচরে নয় প্রকাশ্যেই যেন বোমা ফাটালেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। অভিযোগটা গুরুতর তীর ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খানের দিকে। এই শাখার ভাইস চেয়ারম্যান হলেও কোনো সিদ্ধান্তে মতামত নেওয়া তো দূরের কথা, নাকি জানানোই হয় না সুজনকে। গণমাধ্যমে উগরে দিলেন নিজের ক্ষোভ। আমি আসলে ভাইস চেয়ারম্যান আছি কিনা অপারেশনারে সেটাও আমি এখনো শিওর না, নামে আছি, বাট আমাকে কোনো মিটিং অ্যাটেন্ড করা হয় না বা কোনো সময় ডাকাও হয় না। ইমেল মাঝে সাঝে, আমি তো মাঝে 2 বছর ইমেলই পাইনি, এখন কিছু কিছু পাই তাও। বাট তখনই মাধ্যমে জানলাম যে বাংলাদেশ টিমের কি স্কোয়াড বা কি যাচ্ছে না আছে। এটাই ক্রিকেট তো আমি একলা ব্রেন না বাংলাদেশে, বাংলাদেশ ক্রিকেটে অনেক ব্রেন আছে। তো তারা যদি মনে করে যে নট নিডেড, আমাকে প্রয়োজন নেই এইসব বলো না, তাহলে এটা তো তাদের কল, আমার কল না। তো অপারেশন এখন যদি আমার ডেভেলপমেন্টে যদি আমার একটা কিছু করতে হয়, আই মাইট আস্ক সামবডি। আমি আপনাদের থেকে পরে জানি যে আসলে এই 2টা লোককে নিয়োগ করা হয়েছে, বাট আমাকে কেউ শেয়ারও করেনি। হয়তো আমি বাবলে ছিলাম বলে আমাকে কেউ ফোন, হয়তো বা বাবলে তো ফোন ছিল, হয়তো আমাকে জানানো হয়নি যে এটা হয়েছে। আমি পেপার পড়ে বা খবর শুনে জানলাম যে অ্যাশওয়েল প্রিন্স এবং হেরাতকে নেওয়া হয়েছিল। নানা সময় বিভিন্ন ইস্যুতে সাকিব সহ অনেক ক্রিকেটারের সঙ্গে দূরত্ব বেড়েছে অপারেশনসের। বিপরীতে খেলোয়াড়দের সঙ্গে সুজনের সখ্যতার খবর তো সবারই জানা। মুখ খুললেন এই ইস্যুতেও। আকরাম ভাই তো ধরেন বোর্ডে যে কখন আসতেছেন, সবসময় যে আসেন তা না। আমি তো অ্যাটলিস্ট মাঠে থাকি, মাঠের লোক, মাঠে থাকি, বোর্ডে যাই, কত দেখা হয়, কত হয়। তো হয়তো বা এরকম হয়। আকরাম ভাই বিজিও থাকেন, ওনার বিজনেস আছেন, ওনার অনেক ব্যস্ততা থাকেন, বাট তারপর উনি সময় দেন, চেষ্টা করেন। বাট হয়তো প্লেয়ারদের সাথে ওই সময়টা দেখা হয়, যার ফলে আকরামের সাথে হয়তো বা আকরামের সাথে ইন্টিমেসিটা ওইভাবে গড়ে ওঠে না যতটা আমার সাথে আছে, বা আমার সাথে ওরা যতটা ফ্রিলি কথা বলতে পারে। বিসিবির কোচ নিয়োগ প্রক্রিয়ারও সমালোচনা করলেন সুজন। আক্ষেপ ছড়ল সহকারী কোচ হিসেবে দেশিদের সুযোগ না মেলায়। আমাদের মাইন্ডসেট আপ হয়নি যে আমরা লোকাল কোচদেরকে এখনো ন্যাশনাল টিমের সাথে কোনো পজিশনে নিতে পারবো, সেটা ইজ ফাইন। বাট আমি সেটা বলছি যে আমরা তো নিতে না পারি। ধরেন আমরা তো বোলিং কোচের অ্যাসিস্ট্যান্ট করতে পারি,
আর আমি বলছি যে এক্সপোজারটা তো অন্যভাবেও দেওয়া যায়, মানে আমার কথাটা দিলে তো আমাদের একটা ছেলে শিখলো। সেপ্টেম্বরে বিসিবি নির্বাচন, বাতাসে গুঞ্জন ক্রিকেট বোর্ডে হচ্ছে নতুন মেরুকরণ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার করাল থাবায় পড়েছে পিরোজপুরের আটঘরের শতবর্ষী নৌকার হাট। জলস্থলে সারি সারি নৌকার সমারোহ থাকলেও নেই ক্রেতা। দরিদ্র কারিগর, ইজারাদার ও ফড়িয়া সহ দুটি জেলার প্রায় ৫,০০০ পরিবার দিন কাটাচ্ছেন চরম আর্থিক সংকটে। তবে নৌকা শিল্পের ক্ষতিগ্রস্ত কারিগরদের সহায়তার আশ্বাস দিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কুরিয়ানা ইউনিয়নের আটঘর গ্রাম। ১০০ বছর ধরে নৌকার হাট বসে এখানেই। তবে ঝালকাঠি জেলার শেষ প্রান্তে লাগোয়া এই হাটটি বাইরের জেলাগুলোর পর্যটকদের কাছে পরিচিত ঝালকাঠির নৌকার হাট নামে। বর্ষায় বরিশাল অঞ্চলের অনেক গ্রামের এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেও নৌকাই একমাত্র বাহন। বৈশাখ মাস থেকেই কারিগররা নৌকা তৈরি শুরু করেন হাটে বেচার জন্য। সপ্তাহের শুক্রবার আসলেই আটঘরের হাট ছেয়ে যায় নৌকা আর নৌকায়। পিরোজপুর ছাড়াও ঝালকাঠি সদর উপজেলার কমপক্ষে ১০ গ্রামের ৫,০০০ পরিবার বংশ পরম্পরায় নৌকা তৈরি করেন। গত বছরও করোনার কারণে বেচাকেনা কম হয়। তবে এবছর বর্ষার শুরুতেই হাট শুরু হলেও ক্রেতা সংকট। যেখানে প্রতি হাটে ১০ থেকে ১২ লাখ টাকার নৌকা বেচাকেনা হতো, এখন তা অর্ধেকের নিচে নেমে এসেছে। করোনার কারণে মানুষ বিভিন্ন দিক দিয়ে আসতে পারে না, এই জন্য কেনা বেচা কম। আমি নৌকা কিনতে আসছি, আমি একটা ৮,০০০ টাকা চাই। বর্তমানে যে দাম, এতে যে নৌকা গড়ায় তাতে যে ক্যারিং খরচা তা হয় না। দূর দূরান্তের পাইকার আসতে পারে না, করোনার কারণে গাড়ি ঘোড়া চলে না, বিভিন্ন রকম সমস্যা। এই এলাকায় এই নৌকা ছাড়া চলা বড় মুশকিল। করোনার কারণে খুবই বেচা কিনা মন্দা, কেনা বেচা নাই। তবে ঝালকাঠির জেলা প্রশাসক আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত নৌকার কারিগরদের সহযোগিতা করা হবে। যেহেতু করোনার প্রভাবে সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা শুনেছি, আমাদের পক্ষে যতদূর করা সম্ভব আমরা সহায়তা করি, সেইভাবে তাদেরও কিছু সহায়তা যদি লাগে আমরা সেটা করতে পারবো। এবছর আটঘর নৌকাহাটে ইজারা হয়েছে ২৫ লাখ টাকায়। নৌকার কারিগর, সাধারণ বিক্রেতা ছাড়াও হাটের ইজারাদারকে ১০ থেকে ১৫ লাখ টাকা লোকসান গুনতে হবে। সময় সংবাদ, ঝালকাঠি। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনা একদিনে ৮,০০০ শনাক্তের রেকর্ড। সীমিত লকডাউনেও ফেরিঘাটের ঢল। বৃহস্পতিবার থেকে ৭ দিন বের হওয়া যাবে না ঘরের বাইরে, মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি। করোনার কারণে স্থগিত হচ্ছে ইউনিয়ন পরিষদ ভোট। নির্বাচন না হওয়া পর্যন্ত ৪,০০০ ইউনিয়নের দায়িত্বে থাকবেন বর্তমান চেয়ারম্যানরা। বিদেশি ওষুধের লেবেলের আড়ালে অনুমোদনহীন ট্যাবলেট তৈরি করছে একটি চক্র। বিক্রির জন্য ডাক্তার ও দোকানিকে দিত মোটা অঙ্কের টাকা। ৫ সদস্য গ্রেফতার। এবং জমি নিয়ে বিরোধের বলি হয়ে ২৬ বছর জেল কেটেছে পিরোজপুরের এক নারীর। কারামুক্ত হয়ে জানালেন, পুলিশ কর্মকর্তার ভয়ভীতিতে চাচাতো বোনকে হত্যার কথা স্বীকারে বাধ্য হন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।